এটা পেয়ে যা। সুজান রেজা হুদা, রেজহাত, রেজহাত, কি মামা বলেন। শুরু করো। আসসালামু আলাইকুম। স্বাগতম সবাইকে আজকে 5ই জুন বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আহরণ অনলাইন পাঠক সভায়। আজকের পাঠক পর্বের সভাপতিত্ব করবেন প্রফেসর ডক্টর আকবর হোসেন। তিনি চট্টগ্রাম কলেজের রসায়ন বিভাগের সাবেক বিভাগীয় প্রধান। উদ্যোক্তা ও অতিথিদের মধ্যে আছেন বিচারপতি খাদেমুল ইসলাম চৌধুরী, তিনি আজকে আমাদের সভার সভাপতিত্ব করবেন। পাঠক সভার আয়োজক ডক্টর মোহাম্মদ আব্দুল্লাহ আল মাহবুব, প্রধান অতিথি প্রফেসর ডক্টর মোহাম্মদ মাহবুব মোর্শেদ, প্রধান বক্তা প্রফেসর রঞ্জিত কুমার দে, বিশেষ অতিথি জনাব আসিফুজ্জামান, প্রফেসর ডক্টর উজ্জ্বল কুমার দেব, প্রফেসর ডক্টর মোহাম্মদ ইদ্রিস আলী, প্রফেসর ডক্টর আসিফ ইকবাল। বিশেষ বক্তার মধ্যে আছেন শরীফ মাহমুদ সিদ্দিকী, অধ্যক্ষ জনার্দন বণিক, মসুদ উজ্জামান। আর আজকের সভার সঞ্চালনায় আমি আছি ফিদা নুছাত হুদা। এখন আমি আপনাদের সামনে আহরণ উদ্যোগের ভূমিকাটি পাঠ করে শোনাবো। একবিংশ শতাব্দীতে উপনীত হয়ে মানব জাতি অত্যন্ত উদ্বেগের সঙ্গে চারপাশের সার্বিক পরিবেশের ক্রমাবনতিশীল পরিবেশের পরিস্থিতির কথা প্রত্যক্ষ করছে। ধনী দরিদ্র নির্বিশেষে সকল মানুষ জীবনের ক্রমবর্ধমান অনিশ্চয়তা ও নানাবিধ দুর্দশা মেনে নিতে বাধ্য হচ্ছেন। মাত্রাতিরিক্ত শব্দ ও বিকিরণের ক্ষতিকর প্রভাব, বায়ুতে বিষাক্ত ধোঁয়া, পানি ও মাটিতে দূষণের ছড়াছড়ি, তাপমাত্রার অস্বাভাবিক হ্রাস বৃদ্ধি প্রবণতা সমগ্র জীবজগতের পরিবেশগত ভারসাম্যে আঘাত হানছে। মানুষের সমাজ জীবনে বিস্তৃত হচ্ছে নৈরাজ্য ও সন্ত্রাস। চারপাশের পরিবেশের এ জটিল পরিস্থিতি মানুষের হীন স্বার্থপরতা ও বেহিসাবি কার্যকলাপেরই ফল। অতএব সঙ্গত কারণে পরিস্থিতি উন্নয়নে উদার মনে মানুষকেই এগিয়ে আসতে হবে। তাই সবার প্রতি উদাত্ত আহ্বান, আসুন পরিবেশ উন্নয়নের সঠিক জ্ঞান আহরণের মাধ্যমে যার যা কিছু আছে তা নিয়ে স্ব অবস্থান থেকে স্ব উদ্যোগেই কাজ শুরু করি। ধন্যবাদ। এখন প্রার্থনা কবিতা পাঠ করা হবে। পরম করুণাময় অসীম দয়ালু সৃষ্টিকর্তা সমূহকে প্রার্থনা। অনন্ত অসীম প্রেমময় তুমি, বিচার দিনের স্বামী। যত গুণগান হে চির মহান তোমারই অন্তর্যামী। পুলক পুলক সবারে ছাড়িয়া তোমারই চরণে পড়ি লুটাইয়া। তোমারই সকাশে যাচি হে শপথি, তোমারই করুণা কামী। সরল সঠিক পূর্ণ পন্থা মোদের দাও গতি। চালাও সে পথে যে পথে তোমার প্রিয়জন গেছে চলি। যে পথে তোমার চির অভিশাপ, যে পথে ভ্রান্তি চির পরিতাপ। হে মহাচালক, মোদের কখনো করো না সে। ধন্যবাদ দেবোত্তম তোমাকে। এখন আহরণ প্রসঙ্গ উপস্থাপন করবেন ফায়রুজ নাওয়ার।
ফাইরুজ নাওয়ার, আপনি কি আমাদের কথা শুনতে পাচ্ছেন? ফাইরুজ নাওয়ার, ফাইরুজ নাওয়ার আসছে। জি স্যার, আমি এসেছি। হ্যাঁ, বলো। স্যার, আমি কি শুরু করব? জি, শুরু করো। আচ্ছা। আসসালামু আলাইকুম। আমি আহরণ প্রসঙ্গ উপস্থাপন করছি। আহরণ হলো কাজের নাম, প্রচেষ্টার নাম, তৎপরতার নাম, স্ব উদ্যোগের নাম, আন্দোলনের নাম। আহরণের সার কথা হলো, ভালো যা কিছু তা আহরণ করি, মন্দ যা কিছু তা পরিহার করি। ভালো মন্দ বিচার করার জন্য সবচেয়ে বেশি প্রয়োজন জ্ঞান। তাই আমরা বলছি, জ্ঞান আহরণ আজীবন, জ্ঞান আহরণে পরিবেশের উন্নয়ন। আহরণ প্রধানত তথ্য আহরণ, পুষ্টি আহরণ, শক্তি আহরণ, আনন্দ আহরণ, গল্প আহরণ, চিত্র আহরণ, দৃষ্টান্ত আহরণ, ভাবনা আহরণ, অর্থ আহরণ, ধর্ম আহরণ, শান্তি আহরণ, সত্য আহরণ, স্বাক্ষর আহরণ, চেতনা আহরণ, কর্মী আহরণ, সম্প্রীতি আহরণ। বেঁচে থাকার তাগিদে বায়ু থেকে অক্সিজেন আহরণ, সাগর থেকে মৎস্য আহরণ, মাটি থেকে পুষ্টিকর খাবার আহরণ, আকাশ থেকে পানি আহরণ, মহাকাশ থেকে আলো তাপ আহরণ, প্রকৃতি থেকে সম্পদ আহরণ। আহরণ প্রতিক্ষণ, আহরণ আজীবন। অতি আহরণ পরিহার করি, পরিমিত আহরণ শুরু করি। পরিমিতভাবে আহরণ, সংযতভাবে আহরণ, সুষ্ঠুভাবে আহরণ। এতেই পরিবেশের উন্নয়ন। জীব মাত্রই অক্সিজেন আহরণ করে, পানি আহরণ করে, পুষ্টিকর খাবার আহরণ করে। আহরণ বিনা মরে। যিনি জ্ঞান আহরণ করেন তিনি স্রষ্টার সান্নিধ্য লাভ করেন। শুভেচ্ছান্তে আহরণ উদ্যোক্তাগণ। ধন্যবাদ সবাইকে। অনেক অনেক ধন্যবাদ ফাইরুজ আপনাকে এত সুন্দর করে আহরণ প্রসঙ্গটি উপস্থাপন করার জন্য। এখন আকিব ইকবাল হক আসবেন প্লাস্টিক দূষণের ভয়াবহতা প্রসঙ্গে কিছু কথা শোনাতে। সম্মানিত সভাপতি, প্রধান অতিথি এবং উপস্থিত সকল, আসসালামু আলাইকুম এবং আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি চট্টগ্রাম ক্যান্টনমেন্ট পাবলিক কলেজের ষষ্ঠ শ্রেণীর একজন শিক্ষার্থী আকিব ইকবাল হক। আজ আপনাদের সামনে এমন একটি বিষয় বক্তৃতা উপস্থাপন করব যে বিষয়টি কিন্তু আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, এবং সেটি হলো যে প্লাস্টিক দূষণ। এখন আমাদের জীবনে আমরা দৈনন্দিন কাজে আমরা কিন্তু প্লাস্টিক জিনিসটি প্রায় ব্যবহার করি। আমরা পানি পান করার পর আমরা প্লাস্টিকের বোতল ফেলে দিই, কিংবা আমরা কোনো খাবার খাওয়ার পর আমরা প্লাস্টিকের প্যাকেটটি ফেলে দিই। এরকম আরো বিভিন্ন উদাহরণ দেওয়া যায়। আমরা পলিথিনও প্রায় ফেলে দিই। এখন এখানের সমস্যাটা কি হয় আমি একটু বলি। এখন প্লাস্টিক হলো এমন একটি জিনিস যেটি মাটিতে সহজে পচে না। সাধারণত এগুলো প্রায় কয়েকশো বছর ধরে সেগুলো পড়ে থাকে, এবং পরে দেখা যায় যে বিভিন্ন প্রাকৃতিক পরিবেশে, যেমন নদী কিংবা সাগর কিংবা মাটিতে এগুলো থাকে, এবং তাতে এক ধরনের পরিবেশ দূষণ তৈরি হয়। তাছাড়া আমরা যে দেখি সাগরের উপর বিভিন্ন প্লাস্টিকের কণা থাকে, বিভিন্ন জলীয় প্রাণী সেগুলোকে তাদের খাদ্য হিসেবে গ্রহণ করে,
এবং দেখা যায় যে তাদের এই কারণে মৃত্যু হয়। এখন অবশ্যই আমাদের এই ব্যাপারে সচেতনতা তৈরি করা উচিত। কারণ হলো যে প্লাস্টিক শুধু আমাদের বায়োডাইভার্সিটি নষ্ট করে শুধু তাই নয়, প্লাস্টিক কিন্তু বায়ু দূষণের জন্য প্লাস্টিকের একটি কর্মকাণ্ড রয়েছে। কারণ প্লাস্টিক কিন্তু বায়ুকেও দূষণ করে, পানিকেও দূষণ করে, মাটিকেও দূষণ করে। তো আমি আশা করি যে এই বিষয়ে আমরা একটি সচেতনতা তৈরি করতে পারবো, এবং আমি এটিও আশা করছি যে আমার এই বক্তৃতাতে আমরা সবাই প্লাস্টিক দূষণটি নিয়ে একটু জানতে পেরেছি। তো ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম। অসংখ্য ধন্যবাদ আকিদ। এখন ইরফান উদ্দিন মজুমদার যন্ত্রদানব রোবট সম্পর্কে আমাদের কিছু কথা বলবেন। ধন্যবাদ আমাকে সুযোগ করে দেওয়ার জন্য। আজ আজ আমি আলোচনা আলোচনা করব রোবটের রোবটের ক্ষতিকর প্রভাব নিয়ে। প্রথমে আমি শুরু করি প্রযুক্তির বিশ্বরে রোবোটিক্স রোবোটিক্সের অন্ধকার দিক। আসামে আজ আমি একটি গুরুত্বপূর্ণ এবং চিন্তাপ্রবণ বিষয় নিয়ে আলোচনা করতে চাই, যা হলো রোবোটিক্সের নেতিবাচক প্রভাব। রোবোটিক্স রোবোটিক্স একটি উচ্চ মানবিক প্রযুক্তি যা যা আমাদের বিশ্বের জন্য জন্য অনেক উপকারী, কিন্তু কিন্তু এর সাথে সাথে অনিবার্যভাবে কিছু ক্ষতিকর প্রভাব রেখে চলেছে। আমরা আমরা যত এর এই প্রভাব প্রভাবগুলোকে তা তা চিন্তা চিন্তা করতে পাই তত দ্রুত দ্রুত আমরা তাদের সম্পর্ক সম্পর্ক স্থাপন করতে এবং পারি এবং বিপদগুলোর আশঙ্কা নিতে পারি। কমাতে পারি। আমি আশা আমি আশা করি আজকের এই আলোচনায় আমাদের আমাদের সকলের জন্য একটি চিন্তাশীল এবং সচেতনতামূলক পাঠ হবে। শুরুতে আমাদের রোবোটিক্সের সাথে পরিচিত হওয়া প্রয়োজন। রোবোটিক্স রোবোটিক্স হলো এমন একটি প্রযুক্তি যা মেশিনগুলোকে নিয়ন্ত্রণ করে। এগুলো সেন্সর দ্বারা তথ্য সংগ্রহ করে এবং স্বাধীনভাবে প্রোগ্রাম নির্দেশনা অনুসারে কাজ করা সম্ভব করে। আমরা আমরা এখানে রোবোটিক্সের পাশাপাশি বুদ্ধিমত্তা বুদ্ধিমত্তা অর্থাৎ এআই কে নিয়েও আলোচনা করব। প্রচুর প্রচুর অনুদান, হার্ডওয়্যার খরচ হ্রাস এবং সহজলভ্যতা, বিপুল পরিমাণ ডাটা সংগ্রহ এবং সঠিকভাবে করা করার রোবোটিক্স রোবোটিক্সের ক্ষেত্রেও উন্নতি সাধন করেছে। এ এ বিষয়ে বিষয়ে নীতিনির্ধারকরা রোবোটিক্সের অগ্রগতি নিয়ন্ত্রক কাঠামো ছাড়িয়ে যেতে পারে। অর্থনৈতিক বিপর্যয় সম্পর্কে শ্রম বিশ্লেষকরা বলেছেন, রোবট লক্ষ লক্ষ কাজ স্থানচ্যুত করতে পারে এবং বৃহত্তর বেকারত্ব সৃষ্টি করতে পারে। অটোমেশনের ফলে কম দক্ষতা সম্পন্ন শ্রমিকদের চাকরি হ্রাস পাচ্ছে এবং তাদের জন্য সমতুল্য চাকরির সুযোগ তৈরি হচ্ছে না। এদিকে কাজের ধরন পাল্টে যাওয়ায় কর্মীদের মধ্যে দক্ষতা বিভাজন তৈরি হয়। আচ্ছা, আমি একটু বিরতি দিচ্ছি। ছিল আসলে যান্ত্রিক ত্রুটির কারণে। ওকে, স্টার্ট করি আমি। এছাড়াও রোবোটিক সিস্টেমের কার্যক্রমে স্বচ্ছতা ও তদারকির অভাব, প্রতারণা ও পক্ষপাতের সম্ভাবনা, নিরাপত্তা ও গোপনীয়তার অভাব সংক্রান্ত সমস্যাগুলো জটিল এবং বিতর্কিত বিষয়। কারণ এই সিস্টেমে ডাটা সংগ্রহ ও ব্যবহার সংক্রান্ত আইনি নীতিমালা এবং নৈতিক প্রশ্নগুলো এখনো পুরোপুরি সমাধান হয়নি। পরিবেশবিদরা বলেছেন, রোবটের জন্য বেশি শক্তি খরচ পরিবেশগত প্রভাব রাখতে পারে। রোবটগুলো চালানোর জন্য অনেক শক্তির প্রয়োজন, যা জীবাশ্ম জ্বালানির ব্যবহার বাড়াতে পারে। অধিকন্তু রোবট তৈরি করতে অনেক প্রাকৃতিক সম্পদ ব্যবহৃত হয়। এই ব্যবহার বিষাক্ত বর্জ্য উৎপাদন করে, যা পরিবেশের উপর প্রভাব বিষয়ে শিক্ষাবিদরা বলেছেন, রোবটের উপর অতিরিক্ত নির্ভরতা মানব সক্ষমতা করে। ব্যবহার শিক্ষার্থীদের সমস্যা সমাধানের দক্ষতা, সহযোগিতা, যুক্তিসঙ্গত এবং বিশ্লেষণাত্মক যুক্তি কম্পিউটেশন নেতিবাচক প্রভাব রাখতে পারে। এছাড়াও রোবোটিক্স শিক্ষকদের পূর্ণাঙ্গ মানবিক বিকল্প হতে পারে না, কারণ এটি সিদ্ধান্ত গ্রহণের বিচার বুদ্ধি, সৃজনশীল ক্ষমতা প্রদর্শনে অক্ষম, যা শিক্ষার মান এবং শিক্ষার্থীদের শেখার অভিজ্ঞতার উপর নেতিবাচক প্রভাব ফেলে।
মানবিক সম্পর্কে হ্রাস বিষয়ে সাংস্কৃতিক সমালোচকরা বলেছেন যান্ত্রিক প্রতিস্থাপন মানবিক মানবিক সংযোগ কেড়ে নেয়। রোবোটিক সহায়তা বাড়ার ফলে দুঃখিত রোবোটিক সহায়তা বাড়ার ফলে মানুষের মধ্যে সামাজিক বিচ্ছিন্নতা বাড়তে পারে। উপরন্তু রোবটগুলো মানুষের আবেগিক সম্পর্কে গভীরতা প্রদান করতেও অক্ষম, যা মানসিক স্বাস্থ্যের উপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। পরিশেষে বলতে হয় আমাদের উচিত প্রযুক্তির এই অগ্রগতিকে সঠিকভাবে ব্যবহার করা। আসুন আমরা সবাই মিলে এমন একটি ভবিষ্যৎ গড়ে তুলি যেখানে রোবোটিক্স মানবজাতির সহায়ক হয়ে উঠবে এবং আমাদের স্বাধীনতা ও সৃজনশীলতা বজায় থাকবে। সবশেষে আমাদের বলতে হয়, যন্ত্র দানব নয়, রোবট হোক বুদ্ধিমান ও বিশ্বস্ত যন্ত্র। সামাজিক বিভাজন ও অর্থনৈতিক চাপ সৃষ্টি নয়, রোবট হোক সমস্যা থেকে উত্তরণের পথ। বিশ্লেষণী দক্ষতা ও সৃজনশীলতার অবক্ষয় সৃষ্টি নেই, রোবট হোক অগাধ জ্ঞান ভান্ডার আহরণ ও চর্চার সঙ্গে প্রতারণা ও পক্ষপাত করা, রোবট হোক ন্যায়পরায়ণ ও ভবিষ্যৎ উন্মুখ। মানুষের কল্যাণে কাজ করে রোবট সংসদে ধন্যবাদ সবাইকে। শনাক্ত করে চলেছে। অপরিকল্পিত আবাসন ও উন্নয়ন, বন নিধন করে চাষাবাদ এবং নির্বিচারে প্রাকৃতিক সম্পদের অতি আহরণজনিত কারণে ইতিমধ্যে 1/5 জীব প্রজাতি, গাছগাছরা, অমেরুদণ্ডী প্রাণী, সরীসৃপ, মাছ, পাখি ও স্তন্যপায়ী প্রাণী চিরতরে বিলুপ্ত হয়ে গেছে। বিজ্ঞানীদের নজরে আসার আগে হাজার হাজার প্রজাতি প্রতিদিন বিলুপ্ত হচ্ছে। মানবসৃষ্ট সভ্যতা হচ্ছে। তাছাড়া চিন্তার বিষয় হলো বেশিরভাগ মানুষেরই এদিকে খেয়াল করার কোনো সময় নাই। একটি চিন্তা এরকম যে যন্ত্র বা প্রযুক্তি শেষাব্দী মানব জাতির ধ্বংস ঠেকাতে পারবে না। একমাত্র জীববৈচিত্র্য সংরক্ষণে সংকটাপন্ন মানব জাতিকে পুনরুদ্ধার করতে পারে। কারণ মানুষের খাবার দাবার, ঔষধ ইত্যাদি সবকিছু বিভিন্ন প্রজাতির প্রাণী ও উদ্ভিদ থেকে আহরণ করা হয়। উল্লিখিত চিন্তার আলোকে পক্ষ থেকে জীব প্রজাতি সংরক্ষণের লক্ষ্যে সাধ্যমতো কিছু করার উদ্যোগ নেওয়া হয়েছে। এ বিষয়ে জ্ঞানবান ব্যক্তিবর্গের ভাবনা আমাদের প্রচেষ্টাকে সামনে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে সহায়ক হবে। অতএব আসুন যে যেখানে আছে সেখান থেকেই জীবপ্রজাতি সংরক্ষণের উদ্যোগ গ্রহণ করি। ভবিষ্যৎ আমাদের। জয়তু জীবন, দীর্ঘজীবী হোক মানব সমাজ। ধন্যবাদ। অনেক অনেক ধন্যবাদ তাওহিদা তোমাকে। এবার দেবাঞ্জনা বড়ুয়া পানি জীবন যার কাছে ঋণী শিরোনামে আমাদের কিছু ধন্যবাদ আমাকে কিছু বলার সুযোগ দেওয়ার জন্য। আজ পরিবেশ দিবস উপলক্ষে আহরণ কর্তৃক আয়োজিত এই আলোচনা সভায় উপস্থিত সকলকে জানাচ্ছি আমার যথাযথ শ্রদ্ধা ও শুভেচ্ছা। আজ আমি সৃষ্টিকুলের এমন এক উপাদান নিয়ে কথা বলতে চলছি যার অস্তিত্ব মানব জাতির জন্য এক বিরাট আশীর্বাদ স্বরূপ। বলছি পানি বা জলের কথা, যার অপর নাম বলা হয় জীবন। অর্থাৎ এখানে পানি এবং জীবনকে একে অপরের সমার্থক হিসেবে বলা হচ্ছে। কথাটি আমরা প্রায় শুনে থাকলেও সঠিক অর্থে কি এর গুরুত্ব অনুধাবন করতে পারছি? আসুন তার আগে আমরা পানির কিছু উপযোগিতা সম্পর্কে জেনে নিই। পানি হলো একটি পোলার সমুদ্রজ যৌগ, যাকে বলা হয় সর্বজনীন দ্রাবক। অর্থাৎ এটি প্রায় সকল পৃথিবীর বেশিরভাগ উপাদানকে তার মধ্যে দ্রবীভূত করতে সক্ষম। তার কারণে রান্না বান্না থেকে শুরু করে ইন্ডাস্ট্রি, যে কোনো জায়গায় পানি ব্যবহার করা যায় খুব সহজে, এবং এটি আমাদের চারপাশে এতটাই অপ্রতুল যে আমরা এটি ব্যবহার করার জন্য বিশেষ কোনো খরচ পোহাতে হয় না প্রতিষ্ঠান বা আমাদের নিত্য প্রয়োজনীয় কাজের ক্ষেত্রে। পানির এখন একটি বিশেষ গুণ নিয়ে কথা
বলবো তা হচ্ছে তার তাপ ধারণ ক্ষমতা। 1 কেজি পানির তাপমাত্রা আমরা যদি 1 ডিগ্রি সেলসিয়াস বাড়তে চাই, তাহলে আমাদেরকে 4200 জুল তাপ দিতে হবে। অর্থাৎ পানির তাপমাত্রাকে বাড়াতে হলে আমাদের যে এত পরিমাণ তাপ দিতে হবে, তার কারণে পানি আমাদের পরিবেশের সাথে দ্রুত গরম হয়ে যায় না, অর্থাৎ দ্রুত উত্তপ্ত হয়ে যায় না, আবার দ্রুত ঠান্ডা হয়ে যায় না। এই প্রক্রিয়াটি হয় অনেক ধীরে ধীরে। পানির এই ক্ষমতার কারণের জন্যই কিন্তু আমাদের শরীরের যে তাপীয় ভারসাম্য তা বজায় থাকে। আমরা সকলেই হয়তো জানি যে আমাদের মানব দেহের শতকরা 70% হচ্ছে পানি দ্বারা তৈরি, যার কারণে আমরা যে সুবিধাটা পাচ্ছি সেটা হলো পরিবেশের তাপমাত্রা এক্ষেত্রে 45 ডিগ্রি বা 60 ডিগ্রি পৌঁছালেও আমাদের দেহের তাপমাত্রা কিন্তু সহজে 40 ডিগ্রি ক্রস করতে পারে না। এর কারণে প্রচন্ড গরমে যেমন মানুষ দ্রুত শুকিয়ে যায় না, তেমনি প্রচন্ড শীতেও মানুষ দ্রুত বরফ হয়ে যেতে পারে না। এবার একটু পরিবেশের প্রতি নজর দেওয়া যাক। দিনের বেলা সূর্যালোকের উপস্থিতিতে বাতাসের তাপমাত্রা ধীরে ধীরে বাড়ে, আবার বাতাসের তাপমাত্রা ধীরে ধীরে কমেও। এটি হয় বাতাসে বিদ্যমান জলীয় বাষ্পের কণাগুলোর কারণে। আবার রাতের বেলা আমাদের পরিবেশের তাপমাত্রা সারাদিনে যেই সূর্যের আলোক থেকে যেই তাপটা যে তাপটা অর্জিত হয়, সেটাও রাতের বেলা আহ আমাদের পানির উৎসগুলো ধীরে ধীরে ছাড়তে থাকে, যার কারণে সহজে আমরা পৃথিবীকে হঠাৎ করে গরম, হঠাৎ করে বরফ হয়ে যেতে দেখি না। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ তার একটি প্রবন্ধ পল্লী সাহিত্যে বলেছিলেন, বায়ু সাগরে ডুবে আমরা ভুলে যাই যে বায়ু অস্তিত্বের কথা। তেমনই আজকে বলা যায় আমরা পানির আমাদের চারপাশে এতটাই অপ্রতুল যে আমরা ভুলে যাচ্ছি যে পানি আসলে আমাদের জন্য কতটা গুরুত্ববহ। একটা পরিসংখ্যান বলা যাক, প্রতিদিন একজন মানুষ ধারণা করা হয় যে গড়ে 80 থেকে 100 গ্যালন পানি ব্যবহার করে তার নিত্য প্রয়োজনীয় কারণে। এখানে 1 গ্যালন সমান 3.785 লিটার। অর্থাৎ আহ এটা থেকে এটা থেকে আমরা ধারণা করতে পারি যে আমাদের দৈনন্দিন কাজের জন্য আমরা কি পরিমাণ পানি প্রতিদিন ব্যবহার করছি। আমরা জানি যে এই পানি ব্যবহার করতে আমাদেরকে কিন্তু কোনো বাড়তি তেমন খরচ পোহাতে হয় না, বা আমরা যে খরচটা পোহাই সেটা সেই পানি আমাদের যতটুকু প্রয়োজনীয় বা যতটুকু গুরুত্বপূর্ণ, সেই তুলনায় তার জন্য আমরা যে খরচটা পোহাচ্ছি সেটা খুবই নগণ্য। তার কারণে আমরা এই পানির গুরুত্ব, পানির প্রয়োজনীয়তাকে অনেক সময় খুবই খুবই মানে নিচু চোখে দেখি, মানে সহজে একটা গুরুত্ব দিই না, আমাদের চোখের সামনে পড়ে না। আজকে যদি ল্যাবরেটরিতে এই পানিগুলো উৎপাদন করা হতো, তাহলে 1 লিটার পানির জন্য একজন মানুষের 80 থেকে 1000 টাকার মতো খরচ হতো। তাহলে চিন্তা করে দেখুন এই গ্যালন গ্যালন পরিমাণ পানির জন্য আমাদেরকে কত টাকা পোহাতে হতো। তাহলে আমরা এখান থেকে বুঝতে পারছি যে পানি আমরা আমাদের চারপাশে এতটা অপ্রতুল হচ্ছে, তার কারণেই আমরা আজকে পানিকে ব্যবহার করতে পারছি। কিন্তু বর্তমানে আমরা দেখতে পাচ্ছি যে পরিবেশ দূষণের কারণে আমাদের চারপাশে বিশুদ্ধ পানি সেটার অভাব দেখা যাচ্ছে। চারপাশে পানি থাকলেও আমরা সেগুলোকে দূষিত করে আমাদের জলাশয়গুলোকে নষ্ট করে দিচ্ছি। অনেক ক্ষেত্রে এখানে হয়তো শিল্প কারখানাকে বেশি দোষ দেওয়া হয়, কিন্তু আমরা নিজেরা কি করছি? আমরা যখন কোনো সমুদ্র সৈকতে ঘুরতে যাচ্ছি, আমরা সেখানে গিয়ে যত্রতত্র প্লাস্টিকের, একটু আগে আমার একজন পূর্ববর্তী বক্তা বলে গেছেন যে প্লাস্টিক দূষণের কথা, আমরা সেখানে প্লাস্টিক দিয়ে পরিবেশটাকে ধ্বংস করছি। সেই প্লাস্টিকের কারণে সেই পানিগুলো যেমন জলজ জীবন ক্ষতিগ্রস্ত হচ্ছে, তেমনি আমাদের প্রয়োজনীয় পানিও কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে। সে পানি আবার আমরা ব্যবহার করতে পারছি না, এবং এর কারণে ভবিষ্যতে এমন একটা সময় আসতে পারে যখন আমাদের বিশুদ্ধ পানির সংকট দেখা দিবে। তাই আমাদের এখন থেকে উচিত এ বিষয়ে নিজ নিজ উদ্যোগ থেকে কাজ চালিয়ে যাওয়া, যাতে আমরা আমাদের পানি, আমাদের পরিবেশের অন্যান্য উপাদানকেও এখন থেকেই সংরক্ষণের জন্য উদ্যোগী হই। ধন্যবাদ সকলকে আমার বক্তব্যের প্রতি মনোযোগ দেওয়ার জন্য। অসংখ্য ধন্যবাদ।
এখন গ্লোবাল ডিমিং প্রসঙ্গে কথা বলবেন আবরার ফায়াজ। আসসালামু আলাইকুম। আজকে আমার আলোচনার বিষয় হলো গ্লোবাল ডিমিং। গ্লোবাল ডিমিং হলো সূর্য থেকে পৃথিবী পৃষ্ঠে আসা আলোর কমে যাওয়ার ঘটনা, যা প্রথম সমক্ষে তুলে ধরেন সুইস ফেডারেল ইনস্টিটিউশন অফ টেকনোলজির এক গবেষক অ্যাতসুমো ওমুরা। তবে এই ঘটনার শিরোপা তিনি অর্জন করতে পারেননি। অর্জন করেন এক প্রবাসী ব্রিটিশ বিজ্ঞানী জেরি স্ট্যানহিল। 1910 সালের দশকের গোড়াতেই গ্লোবাল ডিমিং এর কথাটি জানতে পারার পরও দীর্ঘ এক দশকের বেশি সময় ধরে তা মানতে চায়নি বিজ্ঞানী মহল। মানতে না চাওয়ার কারণটাও খুবই স্পষ্ট। তখন সারা বিশ্ব জুড়ে ক্রমশ বেড়ে যাচ্ছিল ভূপৃষ্ঠের তাপমাত্রা। গ্লোবাল ওয়ার্মিং বা বিশ্ব উষ্ণায়ন নামে। সারা পৃথিবীতে যেহেতু তাপমাত্রা বাড়ছে, সেখানে সূর্য থেকে আলো কম আসছে, এটা প্রায় অবিশ্বাসযোগ্য। আবার সূর্যের আলো আসার পরিমাপকারী যন্ত্রটা অতি সাধারণ হওয়ায় বিষয়টা বিজ্ঞানীদের মাঝে আরো সন্দেহের মাত্রা এক ধাপ বাড়িয়ে দেয়। সকলেই বলতে থাকেন আমাকে কি শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে। আবার সূর্যের আলো আসার পরিমাণ আবরার, তুমি মিউট হয়ে গেছো। বাষ্পীভবনের হার আসলে এই পাত্রের বাষ্পীভবনের হার আসলে বাষ্পীভবনের হার পরিমাপের একটি প্রাচীন পদ্ধতি। এই পদ্ধতিতে একটি পাত্র ভর্তি জল রাখা থাকে উন্মুক্ত সূর্যালোকে। সূর্যের উত্তাপে প্রতিদিন কিছুটা জল বাষ্পীভূত হয়ে যায়। পরদিন সকালে পাত্রটি ফের ভর্তি করতে যত বেশি জল ঢালতে হয়, তার আগের বাষ্পীভবনের হার তত বেশি ছিল, এটাই বোঝা যায়। এখন ভূপৃষ্ঠের উচ্চতা যত বাড়ে, বিজ্ঞানের স্বাভাবিক নিয়ম অনুযায়ী বাষ্পীভবনের হার বাড়ার কথা, কিন্তু ঘটছিল ঠিক উল্টোটাই। আবরার, তোমার কথা শোনা যাচ্ছে না, তুমি মিউট। গ্লোবাল ডিমিং এর তত্ত্ব। তবে গ্লোবাল ডিমিং কিন্তু অনেক ভয়ঙ্কর একটা জিনিস। গ্লোবাল ডিমিং এর ফলে বাষ্পীভবন হার কমে যাওয়ায় আস্তে আস্তে বৃষ্টি কম হবে, হবে খরা। গাছপালা যত কমে আসবে, গরম তত বেশি বাড়বে। এছাড়া গ্লোবাল ডিমিং এর কারণ যেহেতু বায়ু দূষণ হয়, সেহেতু বায়ু দূষণ জনিত রোগ জ্বালাগুলির উপদ্রব অনেক বেশি বেড়ে যাবে। তবে খরায় শুকিয়ে যাবে পৃথিবী, দেখা দেবে নানা রকম রোগ। গ্লোবাল ডিমিং এর আসল সমস্যা কিন্তু এখানেও নয়। সব থেকে বড় সমস্যা এই যে গ্লোবাল ডিমিং কমাতে গেলে বেড়ে যাবে গ্লোবাল ওয়ার্মিং। বস্তুত গ্লোবাল ওয়ার্মিং এখনো যে মাত্রা ছাড়া হয়ে ওঠেনি, তার কারণ কিন্তু এই যথেষ্ট পরিমাণ আলো এসে পৌঁছাচ্ছে না পৃথিবীতে। জীবাশ্ম জ্বালানির ব্যবহার না কমিয়ে যদি বায়ু দূষণের মাত্রা কমাবার চেষ্টা করা হয়, তাহলে বিজ্ঞানীরা আশঙ্কা করছেন আগামী দিনে ভয়ঙ্কর জায়গায় পৌঁছে যাবে গ্লোবাল ওয়ার্মিং প্রক্রিয়াটি। বর্তমান যে হারে পৃথিবীর তাপমাত্রা বাড়ছে, তাতে বিজ্ঞানীদের হিসেবে আগামী 100 বছরে পৃথিবীর তাপমাত্রা বাড়বে 5.8 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত।
আর যদি পৃথিবীর বায়ুমণ্ডলকে এই সময়ের মধ্যে দূষণমুক্ত করে ফেলা না যায়, তাহলে তাপমাত্রা বাড়বে প্রায় 10 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। যদি তেমন কিছু ঘটে, তাহলে এই গ্রহের পরিবেশ শুধু যে সম্পূর্ণ বিপর্যস্ত হয়ে পড়বে তাই নয়, আমাদের কাছে প্রশ্ন আসতে পারে, তাহলে এই বিষয় থেকে পরিত্রাণের উপায়টা কি? উপায় একটাই, আমাদের সকলকেই উদ্যোগে নিজেদের নিজেদের অবস্থান থেকেই গাছ লাগাতে হবে। আমরা যত বেশি গাছ লাগাতে পারবো, গ্লোবাল ওয়ার্মিং ততটাই কমতে থাকবে এবং ধীরে ধীরে আমরা আবার আগের মতো নিজেদের পৃথিবীকে বাসযোগ্য করে তুলতে পারবো। তাই আমাদের সকলের উচিত সব নিজের নিজের দায়িত্ব নিয়ে গাছ লাগানো। আমরা ছাদে বা বারান্দায় যে কোনো জায়গায় গাছ লাগাতে পারি। তাই আজকে আমার আহ আব্দুল খায়ের, আপনার ফোন আছে? হ্যালো। হ্যালো। এরপরে কি আছে? এরপরে শামসুর রহমানের পরিবেশ বিষয়ক ছড়া বাঁচতে দাও পরিবেশনা। দেবোত্তম বড়ুয়া। আবৃত্তি করছি কবি শামসুর রহমানের পরিবেশ বিষয়ক ছড়া বাঁচতে দাও। চোখ ভিজে জলে সবুজ গাছটি বলে, ওগো মানুষ ভাই বাঁচতে আমি চাই। ভরার চোখের জলে নরম নদী বলে, ওগো মানুষ ভাই বাঁচতে আমি চাই। নোংরা জলে চেয়ে বলে মাছের মেয়ে, ওগো মানুষ ভাই বাঁচতে আমি চাই। সবুজ পাতার গাছ, নদীর তাজা মাছ, বনে নানা পাখি করছে ডাকাডাকি। খালে বিলে বিষ ছিটিয়ে, ডানে বামে গাছ পিটিয়ে, ছিঁড়ে কুড়ে সবুজ ঘাস, করো নাকো সর্বনাশ। মহা বিপদ আসছে, সবাই ভয়ে কাঁপছে, ওগো মানুষ ভাই বলতে আমি চাই, যদি নিজে বাঁচতে চাও ওদের তবে বাঁচতে দাও। ধন্যবাদ। ওয়াজিফা বিনতে ইকবাল। অসংখ্য ধন্যবাদ। এখন ওয়াজিফা বিনতে ইকবাল আমাদের একটি বইয়ের আলোচনা শোনাবে। বইটির নাম হচ্ছে ভালো কাজের। ওয়াজিফা কি ওয়াজিফা আমাদের শুরু সাথে করো। সম্ভবত নাই, ওর নাম দেখা যাচ্ছে না। ওয়াজিফা বিনতে ইকবাল সম্ভবত নাই। এর পরেরটাতে চলে যাও। স্যার একদম স্যার। আচ্ছা, আমরা পরবর্তীতে চলে যাচ্ছি। নাদিরা আঞ্জুম মজুমদার মা বিষয়ক একটি কবিতা পড়ে শোনাবে আমাদের।
মা মা আমি যখন আমি মা আমি আমি মা আমি ইসলাম যখন আমরা চতুর্দিকে জলে বিশ্বের আগুন কৃষ্ণ চূড়ায় লালে লালে যখন আসে থাকুক তখন মায়ের মুখ হয়ে যখন আমি নেই থাকতাম শূন্য অবসর মা আমাকে কোলের মধ্যে পিঠ জড়িয়ে নিত। মা মানে মাতা মাঝার ছাতা মা মানে তো ভালোবাসার ভাবে মনে পড়ে মায়ের রঙিন শাড়ি যখন বুকে কষ্ট জমে দুই চোখে ঘৃণা চুলে ঘৃণা মা বলতেন তাওতে কিন্তু কিচ্ছুটি বলবি না। মা তো আমার প্রেরণা তোর নীল আকাশের পরি যখন ছড়া হয় না লাগে মাকে স্মরণ করি। অসংখ্য ধন্যবাদ তোমাকে। এখন আমি পাঠ করছি আহরণ ঘোষণাপত্র। আহরণ ক্রমাবনতিশীল পরিবেশের কথা ভেবে যার যা কিছু আছে তা দিয়ে সাধ্যানুযায়ী উদ্যোগী হতে উৎসাহ যোগায়। আহরণ প্রাকৃতিক পরিবেশ সহ সার্বিক পরিবেশ উন্নয়নের পক্ষে দৃঢ়ভাবে দাঁড়াতে চায়। শাসন নয়, বিনোদনের মাধ্যমে জ্ঞান অর্জনের পরিবেশ রচনা করতে চায় আহরণ। সামাজিক পরিবেশ উন্নয়নের প্রধান শর্ত হিসাবে শিশুর অধিকার সহ নারীর মর্যাদাকে ঊর্ধ্বে তুলে ধরতে বদ্ধপরিকর আহরণ। আহরণ সমাজে বিরাজমান সন্ত্রাসকে গৃহমূল থেকে উচ্ছেদ করার ধারণায় বিশ্বাসী। অপসংস্কৃতির বিপরীতে উন্নত সংস্কৃতি ও রুচি সৃষ্টির লক্ষ্যে আহরণ নিবেদিত। আহরণ মানব জীবনের সমস্যা সংকটগুলোকে নিয়ে ব্যবসা বৃদ্ধির মনোভাব বর্জন করে জীব কল্যাণ তথা মানব কল্যাণের লক্ষ্যে পারস্পরিক সহযোগিতার মনোভাব গড়ে তুলতে চায়। আহরণ মনে করে গবেষণার প্রধান লক্ষ্য মুনাফা নয়, পরিবেশ উন্নয়নের ধারায় মানব কল্যাণ। চমক লাগিয়ে আকর্ষণ সৃষ্টি করার ধারণায় আহরণ বিশ্বাসী নয়, স্বাভাবিকতায় বিশ্বাসী। আহরণ গড়তে চায় বর্জ্যের ভারে দূষিত হতাশাগ্রস্ত জীবনের বদলে নির্মল আনন্দময় শান্তিময় সৌন্দর্যময় সমৃদ্ধ জীবন। আহরণ সচেতন নারী পুরুষের সহযোগিতায় আগামী প্রজন্মের মা ও শিশুদের যোগ্য নাগরিক হিসাবে গড়ে তোলার মাধ্যমে ভবিষ্যতের আদর্শ প্রজন্ম গড়ে তোলার ভিত রচনা করতে চায়। আসুন সঠিক জ্ঞান আহরণ করে পরিবেশ উন্নয়নের প্রত্যয়কে এগিয়ে নিই, সন্ত্রাস প্রতিরোধ ও দূষণ নিবারণে ব্রতী হয়ে। ভবিষ্যৎ আমাদেরই। আহরণ পরিবেশ উন্নয়ন স্ব-উদ্যোগ। ধন্যবাদ। ওয়াজিফা বিনতে ইকবাল কি আমাদের সাথে যুক্ত হয়েছেন? খুব ধন্যবাদ। সম্ভবত নেই। আমাদের প্রথম পর্বের কার্যক্রম শেষ পর্যায়ে। আমি সকলকে ধন্যবাদ জানাচ্ছি। সঞ্চালক খুব ভালোভাবে অনুষ্ঠানের সব বিষয়গুলো উপস্থাপন করেছেন এবং বিশেষ করে যারা বিভিন্ন পরিবেশনায় ছিল তাদের চমৎকার উপস্থাপনা বক্তব্য সাজিয়ে খুব সুন্দর করে তারা বিষয়টা উপস্থাপন করতে পেরেছে। সকলকে ধন্যবাদ দিচ্ছি এবং এক একজনের জন্য 5 মিনিট করে বললেও ওদের বিষয়গুলো আমার সময় শেষ হবে না। আমি তাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি। এখানে পানি, জীববৈচিত্র্য, রোবট, প্লাস্টিক দূষণ সহ এবং আমাদের যে প্রাণের আকুতি, এই আমাদের একমাত্র গ্রহ, এটাকে বাঁচাতে হবে। এর জন্য যে আমাদের প্রত্যেকের মনে যে আবেগ লুকিয়ে আছে তার বহিঃপ্রকাশ আমি তাদের প্রত্যেকের উপস্থাপনায়
অনুধাবন করতে পেরেছি, তাদের সকলকে ধন্যবাদ। এখানে সংযুক্ত সকলকে ধন্যবাদ জানাচ্ছি, সম্মানিত অতিথিবৃন্দ, বক্তাবৃন্দ, বিশেষ অতিথিবৃন্দ এবং আহরণ কর্মকর্তাবৃন্দ, সকলকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আর সাথে আমি আজকে আহরণের এই আয়োজনে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে লেখা আমার একটি ছড়া আমি এখানে সংযুক্ত করতে চাই, উপস্থাপন করতে চাই। বৃক্ষের জন্য অক্সিজেনের ফ্যাক্টরিটা দাঁড়িয়েছিল ওই, চারিদিকে বিরান ভূমি, সবুজ পাতা কই, টিয়া পাখির বাসাগুলো, চড়ুই পাখির ঝাঁক, বিকেল বেলা বকের সারি, রাতে পেঁচার ডাক, কিছুই এখন দেখি না, ঝর্ণাটা ও হাওয়া, কোথায় গেল দোয়েল পাখি, করলো কারা দাওয়া, মেটোপথের দুর্বা ঘাসের নেই সমাবেশ আর, মাটির দেহে হারিয়ে গেছে লতা ও ঝোপঝাড়, মাঠে এখন ইটের পাহাড়, সিমেন্ট লোহা বালি, বেঁচে থাকার দীপশিকাটি কেমন করে জ্বালি। ধন্যবাদ সকলকে। আমি এর সাথে প্রথম পর্বের আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করছি। রবির আহ্বান করি। ধন্যবাদ স্যার আপনাকে। আসসালামু আলাইকুম ভাই। হ্যাঁ, আসসালামু আলাইকুম। ভালো আছেন? শোনা শোনা যাচ্ছে তো না? হ্যাঁ যাচ্ছে, শোনা যাচ্ছে, শোনা যাচ্ছে। হ্যালো। জনাব আসিফুজ্জামান কি আমাদের সাথে আছেন? জি বলেন। দ্বিতীয় পর্বের পরিবেশনা শুরু হবে। এই পর্বের বিচারপতি নেশন চৌধুরী সভাপতিত্ব করবেন। ফলো করো উল্লেখ এই সমস্ত ডেকোরেশন। আমাদের এই অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বিচারপতি খাদেমুল ইসলাম চৌধুরী। তিনি বাংলাদেশ সুপ্রিম কোর্ট এর সাবেক বিচারপতি। পাঠক সভার আয়োজক ডক্টর মোহাম্মদ আব্দুল্লাহ আল মাহবুব, তিনি আমাদের বক্তব্য দিবেন। আহরণ কর্তৃক আয়োজিত আজকে এই বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আজকের এই অনুষ্ঠানে যিনি সভাপতিত্ব করছেন, অনুষ্ঠানের প্রধান পৃষ্ঠপোষক বিচারপতি খাদিমুল ইসলাম স্যার সহ অনুষ্ঠানের যারা বিশেষ অতিথি, উজ্জ্বল কুমার দেব স্যার, ডক্টর প্রফেসর উজ্জ্বল কুমার দেব স্যার, শরীফ মাহমুদ ভাই, এবং অন্যান্য যারা অতিথিবৃন্দ আছেন, প্রত্যেকে জানাই স্বাগত সম্ভাষণ। আহরণ বরাবরের মতোই বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে
সবসময় এই অনুষ্ঠানটি আয়োজন করি। এই অনুষ্ঠানটি খুবই গুরুত্বপূর্ণ। বৈশ্বিক জলবায়ু পরিবর্তন, পরিবেশের উপর প্রভাব এবং হচ্ছে আহ আপনার বৈশ্বিক উষ্ণায়ন সহ আহ, এই 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 প্রক্রিয়ায় আমাদের হচ্ছে যে আমরা এই এই জলবায়ু পরিবর্তনের অথবা আমরা যে বলি পরিবেশ দিবস, এটি অনুধাবন করা আসলে খুবই প্রয়োজন। আহ, এবারের যে পরিবেশ দিবস উপলক্ষে এবারের যে প্রতিপাদ্য বিষয়, সেই প্রতিপাদ্য বিষয়টি হচ্ছে ল্যান্ড রিস্টোরেশন, ডেজার্টিফিকেশন এন্ড ড্রাউট রেজিলিয়েন্স। যাতে বাংলায় যেই বিষয়টি আমাদের মন্ত্রণালয় থেকে যেটিকে এবার বলা হয়েছে এরকম ভাবে, কর্মভূমি পুনরুদ্ধার, দ্রব্য মরুময়তা অর্জন করতে হবে আমাদের খরা সহনশীল। এই প্রতিপাদ্যটি নিয়ে সারা বাংলাদেশে সহ সারা বিশ্বে এই এই এটি উদযাপিত হচ্ছে। আম, এই পরিবেশ দিবসের এই এবারের যে পরিবেশ দিবস, এটি উদযাপন করছে সৌদি আরব সহ একসাথে 150টি দেশ এবং পরিবেশ সুরক্ষা গতিধারা আন্তর্জাতিক প্রতিশ্রুতি বিবেচনায় ইউএন কনভেনশন টু কামব্যাক ডেজার্টিফিকেশন ট্রিটির আওতায় 3 দশক পূর্তি উপলক্ষে এবার সৌদি আরব এই জিনিসটিকে আয়োজন করছে। এবং তারা যে প্রতিশ্রুতি দিয়েছে 50 সালের মধ্যে, 35 সালের মধ্যে তারা 4.1 মিলিয়ন টন কার্বন নিঃসরণ ইমিশন হচ্ছে যে ওরা চেষ্টা করবে এটাকে প্রতিরোধ করা। আমরা জানি যে ল্যান্ড রেস্টোরেশন, ডেজার্টিফিকেশন এন্ড ড্রাইআউট, এটা হচ্ছে যে সারা বিশ্বের আসলে একটি বৈশ্বিক সমস্যা। এবং আমরা এটাও জানি যে বিশ্ব 2100 সালের মধ্যেই হচ্ছে যেহেতু 2.7 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার বাড়ার একটা সম্ভাবনা আছে। এবং যেহেতু আমরা নেট কার্বন জিরো এমিশনের দিকে যদি না যেতে পারি, তাহলে আমাদের বৈশ্বিক যে পরিবেশের যে ক্ষতি এবং সাগরের যে সি লেভেল উচ্চতা এবং উষ্ণায়ন করা সহ এই বিষয়গুলোতে আমরা দেখতে পাবো যে বিশ্ব খুব ভয়াবহ রকম একটি সমস্যার মধ্যে যাবে। মূল প্রতিপাদ্যের সাথে আমরা যদি বাংলাদেশের পরিবেশের একটি কথা চিন্তা করি, বাংলাদেশেও কিন্তু মরুকরণের দিকেই যাচ্ছে বাংলাদেশের হচ্ছে যে রাজশাহী বরেন্দ্র ভূমিতে একটি বিস্তীর্ণ অংশ হচ্ছে যে এখন মরুকরণের প্রক্রিয়ার মধ্যে দিয়ে পড়েছে। এবং হচ্ছে যে আমরা মরুভূমির মতো লু হাওয়া, যেটা আমরা জানি যে গত কয়েক দশকে বাংলাদেশের তাপমাত্রার ব্যাপক উষ্ণায়ন ঘটেছে এবং এই উষ্ণায়নের পরিমাণ যথেষ্ট পরিমাণ আশঙ্কাজনক। আমরা এখন এটা 3 থেকে 4 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার পর্যন্ত হচ্ছে যে গত 3 দশকের মধ্যে হচ্ছে যে বেড়ে গিয়েছে। এবং বৃষ্টির পরিমাণ হচ্ছে যে 80-র দশকের যে 30% কমে গিয়েছে 80 দশক। তাছাড়া হচ্ছে যে আমাদের আন্তর্জাতিক যে ইউএন চার্টারের যে ট্রিটি, সেই ট্রিটি অনুসারে একটা দেশের যে বনাঞ্চল থাকার কথা 25%, সেখানে আমাদের মাত্র 16% বনাঞ্চল আছে। এর মধ্যে 25 লক্ষ হেক্টরের মধ্যে থেকে 23 লক্ষ হেক্টরের মধ্যে থেকে আমরা 5 থেকে 6 লক্ষ হেক্টর বনভূমি হচ্ছে আমরা হারিয়েছি, যেটা পরিবেশ মন্ত্রণালয় বলেছে যে 2030 সালের মধ্যে তারা 2 লক্ষ হেক্টর তারা পুনরুদ্ধারের চেষ্টা করবে। তো এবং হচ্ছে যে বাংলাদেশের আরো বড় সমস্যা হচ্ছে যে বাংলাদেশের নদী প্রবাহের যে বড় সমস্যা। আমরা জানি যে বাংলাদেশের 230টি নদীর মতো আছে, এর মধ্যে 54টি নদী হচ্ছে যে ভারত, চীন, মায়ানমার সহ এর সাথে হচ্ছে যে সম্পর্কিত। এবং এই অভিন্ন ইউএন চার্টারের অভিন্ন পানি প্রবাহের যে নীতিমালা, সেই নীতিমালার অনুসারে যারা হচ্ছে যে উজানে আছে তারা হচ্ছে যে প্রতিনিয়ত হচ্ছে যে পানি হচ্ছে যে এটাকে
এটাকে আমরা কি বলি, পানি উত্তোলনের কারণে অথবা আহ, আহ, আমাদের হচ্ছে যে মরুকরণের দিকে আমাদের যাচ্ছে। এবং আমরা জানি তিস্তা প্রবাহ থেকে শুরু করে ফেনীর নদীর প্রবাহ থেকে শুরু করে বিভিন্ন নদী, আমি কিছুদিন আগে উত্তরাঞ্চল বিভিন্ন জেলায় গিয়েছিলাম, একটা বিস্তীর্ণ অংশ হচ্ছে যে মরুকরণের দিকে যাচ্ছে। তো এই রকম একটি, এবং বাংলাদেশ হচ্ছে 54টি নদী হচ্ছে যে আহ আহ আহ, বিভিন্ন দেশের সাথে তার অববাহিকা হচ্ছে এটাকে শেয়ার করে। তো এই অবস্থায় হচ্ছে আমরা আমাদের যে, এবং আজকেরই একটি প্রতিবেদন হচ্ছে যে বাংলাদেশ হচ্ছে যে ঢাকা শহর হচ্ছে যে বাসযোগ্য শহরের তালিকায় ষষ্ঠ, এবং হচ্ছে যে তার AQI অর্থাৎ এয়ার কোয়ালিটি ইন্ডেক্সে হচ্ছে যে 130 30 পেয়েছে, এবং 201 থেকে 300 হচ্ছে যে বসবাস যোগ্যহীনতাকে আমরা বলি, যেখানে হচ্ছে যে শিশু, বয়স্ক, অসুস্থ, তারপর অন্তঃসত্ত্বা তারা হচ্ছে যে এটাতে অনেক বেশি এফেক্টেড হওয়া সম্ভব। তো এই রকম একটি অবস্থায় আমরা আজকে যারা আহ, আহ, যেই যে চমৎকার একটি প্রতিপাদ্য ল্যান্ড রিস্টোরেশন, ডিসার্টিফিকেশন এবং ড্রাইড রেজিলিয়েন্স, এর প্রতিপাদ্য নিয়ে আমরা, এবং গত বছর ছিল প্লাস্টিক দূষণ নিয়ে প্রতিপাদ্য 2023 সালে, এবং প্লাস্টিকের একটি ভয়াবহ করাল গ্রাস হচ্ছে যে আমরা লক্ষ্য করছি। 1950 সাল থেকে এ পর্যন্ত 83 বিলিয়ন মেট্রিক টন হচ্ছে যে প্লাস্টিক বর্জ্য উৎপাদিত হয়েছে, এর মধ্যে গত 15 বছরে হয়েছে অর্ধেকের চেয়ে বেশি। এবং প্লাস্টিক বর্জ্য বর্জ্য ব্যবহার, তার পরিশোধন, এবং এবং হচ্ছে যে তাকে আহ, আহ, উৎপাদন, এই পুরো অংশটাতে আমাদের হচ্ছে যে আহ, এটা হচ্ছে যে গ্লোবাল যেই আমাদের ইয়ে হচ্ছে, গ্রিন হাউস এফেক্ট হচ্ছে, তো 34% এই প্লাস্টিক বর্জ্য থেকে হচ্ছে যে আমরা পেয়ে থাকি। তো এইরকম একটি অবস্থায় সর্বগ্রাসী পরিবেশের উপর যে সর্বগ্রাসী যে প্রভাব, এই প্রভাব মোকাবেলায় আমাদের সর্বাত্মক সকলের সহযোগিতা প্রয়োজন। এবং আহরণ আজকে যে প্রতিপাদ্য নিয়ে প্রতি বছর আহ, যে যে অনুষ্ঠানটি আয়োজন করে, আমরা নির্মোহভাবে আমরা আমাদের প্রত্যেকের জায়গা থেকে যদি এইটি অনুধাবন করি, পরিবেশের কারণে পৃথিবী একটা এবং বাসযোগ্য পৃথিবী একটা এখন পর্যন্ত আমরা জানি মহাবিশ্বে। এবং আহ, আহ, আমরা আন্তঃনাক্ষত্রিক যদি ভ্রমণ সম্ভব না হয়, তাহলে আমরা জানি যে আমাদের পৃথিবীতেই থাকতে হবে। এবং এই পৃথিবীতে থাকার সবচেয়ে বড় জায়গা হচ্ছে বাসযোগ্য অবস্থান তৈরি করা, এবং পরিবেশের সাথে মানুষের যে মিথস্ক্রিয়া, মানুষ পরিবেশের সাথে খাপ খাইয়ে নেয়, মানুষ পরিবেশকে পরিবর্তন করে, অথবা মানুষ এবং পরিবেশ দুজনই হচ্ছে যে পরিবর্তিত হয়ে একটি একটি মিথস্ক্রিয়া তৈরি করে সামনের দিকে বেড়ে ওঠে। পৃথিবী এখনো বসবাসযোগ্য, কিন্তু আমরা ধারণা করছি যে আসলে এইরকম এরকম এরকম বসবাসযোগ্য কতদিন থাকতে পারে। এবং এই বাসযোগ্য পরিবেশ এবং আগামী দিনের প্রজন্মের জন্য বাসযোগ্য পরিবেশ তৈরি করে দেওয়ার যে প্রক্রিয়া, এই প্রক্রিয়া আমাদেরকে নিতে হবে। তো আমরা আশা করব আজকে যারা আজকে আমরা আহরণের মাধ্যমে পরিবেশ দিবস উপলক্ষে আমরা এই প্রতিবাদের সাথে আমরা সম্পূর্ণ একমত, এবং হচ্ছে যে আমরা আমাদের যার যার অবস্থান থেকে চেষ্টা করব যে পরিবেশের উপর মানব যে প্রভাব, সে প্রভাবটাকে কাটিয়ে একটি সবুজ সুন্দর চমৎকার পৃথিবী যাতে আমরা বসবাসযোগ্য অবস্থায় থাকতে পারি। আমরা জানি যে বিপুল নগরায়নের যে করাল গ্রাসী যে আবহ, সেটা থেকে আমাদের বের হওয়ার কোনো সুযোগ নেই। কিন্তু তারপরেও যতটুকু সম্ভব আমরা যদি আমরা যদি এটা অনুধাবন করে ব্যক্তিগত পর্যায়ে, রাষ্ট্রীয় পর্যায়ে, বৈশ্বিক পর্যায়ে থেকে আমরা চেষ্টা করি, এবং যে স্লোগানকে বলা হচ্ছে যে নেট জিরো কার্বন এমিশন দিকে যাওয়া, নেট জিরো প্রপার্টির দিকে যাওয়া, এই দিকে যদি আমরা আস্তে আস্তে যেতে পারি, তাহলে বিশ্ব একটি চমৎকার আহ আহ আহ, বৈশ্বিক পরিবেশের মাধ্যমে, একটি সবুজ পরিবেশের মাধ্যমে, একটি স্বাস্থ্যকর পরিবেশের মাধ্যমে আমরা বসবাস করতে পারবো। সবাইকে সবুজ, সুন্দর এবং স্বাস্থ্যময় একটি বসবাসযোগ্য পৃথিবীর, এই পৃথিবীর সম্ভাবনার দিকে আমরা যাতে ধাবিত হই, সেই আশাবাদ ব্যক্ত করে, এবং আজকের যে আহরণের যে আয়োজন, সেই আয়োজনে
সফলতা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ ডক্টর মোহাম্মদ আব্দুল্লাহ আল মাহবুব স্যারকে। এখন প্রফেসর রঞ্জিত কুমার দে স্যারকে অনুরোধ করছি আমাদের মাঝে বক্তৃতা দেওয়ার জন্য। ধন্যবাদ আমাকে এখন সুযোগটা করে দেওয়ার জন্য। আমি প্রথমে আহরণের উদ্যোক্তা, পরিচালক এবং তার যে অনুগামী অন্যান্য সদস্যবৃন্দ, উপদেষ্টাবৃন্দ রয়েছেন, তাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করছি। বিশেষভাবে চৌধুরী হাসানুল করিম সাহেবকে, তিনি যে উদ্যোগটা নিয়েছেন যে আজকে 5ই জুন বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে একটি আলোচনা সভার আয়োজন করার। এই আলোচনা সভার পরম সম্মানিত সভাপতি মহোদয় এবং যারা অংশীজন আছেন আলোচনার মধ্যে, এছাড়াও আমাদের শিশু কিশোররা, তাদের সবাইকে এবং আপনারা যারা আমন্ত্রিত অতিথি এবং যারা শুনছেন, তাদের সবাইকে আমি শুভেচ্ছা এবং অভিনন্দন জ্ঞাপন করছি, সম্মান জ্ঞাপন করছি। আমি অত্যন্ত সংক্ষিপ্তভাবে আমার বক্তব্য রাখবো। 5ই জুন বিশ্ব পরিবেশ দিবস, এটি ঘোষিত হয়েছে জাতিসংঘ কর্তৃক এবং আমরা সদস্য দেশসমূহ এটাকে সম্মান জানিয়ে এই পরিবেশ দিবসটা আমরা উদযাপন করে থাকি প্রতি বছর। কিন্তু যে হিসাবে উদযাপনের ডাকটি দেশের সরকারের পক্ষ থেকে দেওয়া হয় এবং জাতিসংঘের পক্ষ থেকে দেওয়া হয়, আমরা কিন্তু সেই মানসিকতা সম্পূর্ণভাবে নিয়ে আমরা কাজটা করতে পারি না এবং করি না। আমরা যেমন ধরুন আমাদের আজকে সবচেয়ে প্রয়োজন হচ্ছে পারিবারিকভাবে, স্থানীয়ভাবে এবং বৈশ্বিকভাবে সচেতনতা গড়ে তোলা। আমি ছোট্ট একটা উদাহরণ দেই। বাংলাদেশের এটা গরিবদের একটা আবাসস্থল। এখন মধ্যবিত্ত শ্রেণী জন্ম নিয়েছে, উচ্চবিত্ত যারা আছে তারা তো সবাই লাট সাহেব, এবং তারা বাংলাদেশের যে সম্পদের বিশেষ অংশ বা সর্বাধিক অংশ তাদের এখন দখলে। এখন আমরা যদি আমাদের পরিবারকে এই হিসাবে সচেতনতার মধ্যে গড়ে তুলতে না পারি, এবং স্থানীয়ভাবে মানে আমি বাংলাদেশ ভিত্তিক বলছি, তারপরে বৈশ্বিকভাবে কথাটা আসে। কিন্তু ছোট্ট একটা উদাহরণ দেই। ধরুন বাংলাদেশের ম্যাক্সিমাম মানুষ গরিব। এই ছোট্ট একটা পরিবার 200 থেকে 300 বর্গফুট জায়গার মধ্যে অবস্থান করছে, এবং একটি পরিবারের বৃদ্ধরা সহ যদি ওই পরিবারের মূল ব্যক্তি 5টি বা 6টি সন্তান হয়, তাহলে তাদের স্থানীয়ভাবে বসবাসের অবস্থানটা কি দাঁড়ালো? তারা সুস্থ পরিবেশে আছে না, তাদের ঠিক মতো দিতে পারছে তারা না। কাজে আমি একে পরিষ্কার পানি ব্যবহার করব, আমি সুস্থভাবে থাকবো, আমার শরীর ভালো থাকবে, আমি চিকিৎসার সুযোগ পাবো, এইসব আশা করা দুরূহ একটা ব্যাপার। এটি হচ্ছে আমি বেশিরভাগ পরিবার সম্পর্কে কথাটা বললাম। যারা এসির মধ্যে আছেন, মানে 5-10টা ফ্ল্যাট কিনে বসে আছেন, এবং এদিন খবর পাওয়া গেল এক বিশেষ ব্যক্তি 360টি ফ্ল্যাট বিদেশে কিনে বসে আছেন। ফ্ল্যাট না বাড়ি আমি জানি না, পরিষ্কার এগুলো তথ্য এলে জানা যাবে। তারপর ব্যানার্জির ইত্যাদি, এরা তো এখন দেশ ছেড়ে পালিয়ে গেছেন। এরা যে হাজার হাজার কোটি টাকার মালিক হয়ে বসে আছেন, তাহলে দেশের যে দারিদ্র, দুর্বৃত্তায়ন এবং শোষণ, এগুলোর উত্তরটা কে দেবে? আমি পরিষ্কার পানি চাই, পরিষ্কার বায়ু চাই, সুস্থ একটা স্বাস্থ্য চাই, জীবন চাই, পরিবেশ চাই, বাজার চাই, বুঝলাম, গভর্নেন্স চাই। কিন্তু আপনি দেখুন তো বাংলাদেশে বর্তমানে আমাদের এমপিদের সংখ্যা 67% হচ্ছেন ব্যবসায়ী। ব্যবসায়ীদের কাজ কি? ম্যাক্সিমাইজেশন অফ প্রফিট। আমার লাভকে সর্বোচ্চ পর্যায়ে নিয়ে যাওয়া। কিন্তু এরকম একটি অবস্থায়, আপনারা কি শুনছেন আমার কথা? হ্যালো, জি স্যার, শোনা যাচ্ছে। ধন্যবাদ।
এইরকম একটি পরিবেশে যেখানে 67% ব্যবসায়ী, যাদের মূল কথাটি হচ্ছে লাভকে সর্বোচ্চ পর্যায়ে নিয়ে যাওয়া, গরিবের কি হলো, ওই 18 কোটি মানুষের কি হলো, এই চিন্তা করার দরকার তো তাদের নাই, তাদের সময়ও নাই। এবং তাদের চিন্তার মধ্যে যদি আমরা বিবেচনা করি, উচিত না, তাদের চিন্তা করা উচিত না। কিন্তু তাদেরকে যদি বাধ্য করা যেত তাহলে একরকম কথা হতো। কিন্তু সরকার বিভিন্ন রকমের অর্ডার দিচ্ছেন, বুঝলাম, কিন্তু এই অর্ডার মানে কে? আমি একটা উদাহরণ দেই। আমরা পত্রিকায় দেখতে পাই হয়তো কোনো একটা দোকানকে জরিমানা করা হলো, কেন তুমি এই অপরাধ করেছো। আচ্ছা, আর একটি জায়গায় হলো যে জরিমানা করা হলো যে পরিবেশ সংক্রান্ত বিষয় নিয়ে। কিন্তু মূল যে জায়গাটি, আমি যেমন পলিথিনের কথা বললেন, প্লাস্টিকের কথা বললেন, আমরা আমাদের কিশোরদের বক্তব্য খুব সুন্দরভাবে তারা উপস্থাপন করেছে। এবং আমার প্লাস্টিকের ব্যবহার এবং পলিথিনের ব্যবহার ইত্যাদি, এগুলো আমাদের পরিবেশকে দূষিত করছে, আমরা সবাই স্বীকার করি 100 ভাগ একেবারে। কিন্তু আমরা কোথায় যাচ্ছি? ডিসি সাহেব অর্ডার মারলেন, অথবা এই নগরের যারা দায়িত্বে আছেন তারা বললেন, বা চট্টগ্রামে সিডিএ থেকে যদি বলা হয় ইত্যাদি, আচ্ছা গেলেন, তারা গিয়ে কি করেন? ওদের ম্যাজিস্ট্রেট একটা গিয়ে ফাইন করে দিলেন দোকান একটাকে। জেল রোডে দেখা গেল 2-3 বার ফাইন করা হলো। পলিথিন যারা বিক্রি করছে তাদের তাদের স্টোর গুলো সিজ করা হলো। এতে কি হলো? কেন আপনারা পলিথিন যেখানে উৎপাদিত হচ্ছে তাতে হচ্ছেন না কেন? পলিথিন উৎপাদনকারীকে যদি আপনি উৎপাদনটা বন্ধ করতে পারেন, বাজারে তো পলিথিন আসবে না। বিকল্প প্রোডাক্ট হিসাবে কাপড়ের অথবা পাটের ব্যাগ সৃষ্টি করুন, এটার ফ্যাক্টরিকে উন্নয়নের জন্য অবদান রাখার ক্ষেত্রে বাধ্য করুন। কিন্তু না, ওই যে পলিথিন উৎপাদনকারী, সে তো সওদাগর, সে তো পয়সাওয়ালা, তাকে ধরতে গেলে সরকারের অসুবিধা আছে। সরকার ধরছে একটা দোকানদারকে, তাকে ফাইন করলো 20,000 টাকা, তাতে কি আসা যায় বলুন তো? সুতরাং আমরা মূল যে জায়গাটি, পারিবারিক ভাবে যে শিক্ষাটা আমরা এটা পরিবার থেকে দিতে পারি, স্থানীয়ভাবে বাংলাদেশ সরকারের কর্তৃক এবং অন্যান্য কর্তৃপক্ষ কর্তৃক আমরা আয়োজন নিতে পারি, এবং বৈশ্বিক সচেতনতার একটি অংশ হিসাবে আমরা এটাকে প্রমোট করতে পারি, উৎসাহিত করতে পারি। এটি ঠিক। এখন আমাদের দেশে বায়ু দূষণ হচ্ছে, পানি দূষণ হচ্ছে, শব্দ দূষণ হচ্ছে, প্রকৃতি দূষণ হচ্ছে, প্রকৃতি নিধন হচ্ছে, উদ্ভিদ জগৎ এটাকে একেবারে বিলুপ্তিকরণের পথে আমরা নিয়ে যাচ্ছি। এখন দেখুন, পাহাড় দখল, বন দখল, বনের কাঠচুরি, এগুলো তো পত্রিকার খবর। এবং বনের হাতি এবং বাঘ, এরা আমাদের জনজীবনে চলে এসছে। তারা গোয়ালঘর আক্রমণ করছে, মানুষের বাড়িঘরে আক্রমণ করছে। কেন? কারণ তাদেরকে আমরা ওখান থেকে বের করে দিচ্ছি। তাদের যে খাবার ছিল, খাবার ঠিক মতো পাচ্ছে না ওখানে, সুতরাং তারা চলে আসবে গ্রামে। এবং যে এরা যদি মানুষ খাওয়া আরম্ভ করে, আমাদের কিছু বলার নেই। আমি আর বেশি লম্বা করতে চাই না। একটু যেমন শিল্প বর্জ্য, আমাদের পারিবারিক বর্জ্যগুলো যে যেদিকে পারে আমরা ফেলছি, কিন্তু এটাতে পরিবেশ দূষিত হচ্ছে, আমরা তো কেয়ার করছি না। এবং এখানে যে স্থানীয় প্রশাসন বা আমরা কেন্দ্রীয় ভাবে সরকারি প্রশাসনের যে উদ্যোগগুলো, সেটা বলিষ্ঠভাবে তো প্রযোজ্য হচ্ছে না। তাহলে আমরা আলোচনা করলাম, আলোচনাগুলো আলোচনার টেবলেই থাকবে। আমি পরিশেষে একটু বলতে চাই, যেমন মৎস্য খামার বা মুরগির খামার, পশুপালন, গরু ছাগল ইত্যাদিকে বলিষ্ঠকরণের যে ওষুধ সেবন করানো, সেটার দ্বারা কি হচ্ছে? ওদের যে রোগগুলো আছে, সেই রোগগুলো মানুষের মধ্যে সংক্রমিত হচ্ছে। এবং সবশেষে বলি, আমাদের ছোট্ট একটি দেশ, এই দেশের স্বাধীনতার সময়ে যেই জনসংখ্যা ছিল 7.5 কোটি, এবং সেটি বর্তমানে 53 বছর বয়সে এটা এসে হয়েছে 18 কোটি। এবার চিন্তা করে দেখুন তো, আর 50 বছর পরে আমাদের জনসংখ্যা কত হবে? আমরা মানুষজন কি খাওয়াবো? আমরা আছি কি করে? আমাদের লোকজনকে বিদেশে পাঠিয়ে দেবো, ঠেলে যাও টাকা রোজগার করো, বঙ্গোপসাগরে মরো, ভারত মহাসাগরে মরো, প্রশান্ত মহাসাগরে মরো, ইউরোপের পাশে গিয়ে মরো, কিছু আসে যায় না, কিন্তু ডলার পাঠাও। এই যে মানসিকতা, এটি তো হতে পারে না। আমরা জন্ম নিয়ন্ত্রণের জন্য কোনো চেষ্টা করছি? সারা পৃথিবীর মানুষ এখন 800 কোটি হয়েছে। এখন বাংলাদেশের 50 বছর পরে যে মানুষের স্রোত হবে,
আজকে রাস্তাঘাটে দেখুন, শহরগুলোতে দেখুন, যাদের গাড়ি আছে তারা এসির মধ্যে বসে আছেন আরামে। অবশ্য মানুষগুলো ধুলোবালি এবং দূষিত বায়ুর মধ্যে অবস্থান করছে। তাদের চিন্তা করার জন্য আমরা যে সরকারকে যদি বলি, তো সরকার নিজের মধ্যেই তো বললাম আমি, 67 ভাগ এমপি যদি সওদাগর হয়, সেই দেশের জনগণের শান্তি, কল্যাণ এবং পরিবেশ দূষণ থেকে মুক্তি এগুলো আশা করা অসম্ভব বলে আমি মনে করি। আমি ছোট্ট একটা উদাহরণ দিয়ে আমার বক্তব্য শেষ করছি। যেমন ধরুন, আমার একটি অভ্যাস কয়েক বছর ধরে গড়িয়েছে। আমি ভাড়াটি একটি বাসায় থাকে, এই যে শহরের মোটামুটি কেন্দ্রের বলা যায়। চিন্তা করলাম শহরগুলি নাকি, এতে পত্রিকা রিপোর্ট, এগুলো ক্রমাগতভাবে ছোট হয়ে যাচ্ছে। কারণ এগুলো অন্য কারণগুলো, বৈজ্ঞানিক কারণগুলো বলা হয়েছে, সেটি কমিউনিকেশনের সাথে জড়িত। এখন চড়ুই পাখি ছোট হয়ে যাচ্ছে, অথচ সকালবেলা চড়ুই পাখির ডাক আমরা গ্রামীণ জীবন থেকে শুনে এসেছি। আমি তখন চিন্তা করলাম, আচ্ছা চড়ুইগুলিকে বাঁচাবার জন্য একটু উদ্যোগ নিলে কি হয়। তো আমি করি কি, আহ রাত্রেবেলা প্লেটে করে বারান্দায়, আমি তো বাড়াইটে করে থাকি, বারান্দার মধ্যে আমি প্লেটে করে রেখে দিই। আমার মাসে 2 কেজি চাল লাগে এবং দেখি সকালবেলা আমরা ঘুম থেকে ওঠার আগে প্লেট পরিষ্কার হয়ে গেছে। এরা সকালবেলা ব্রেকফাস্টটা ও আমার বারান্দায় প্লাস্টিকের প্লেট থেকে করে যায়। যদি সবাই উদ্যোগ নেই তাহলে এরা কিন্তু বেঁচে থাকবে। দোয়াল পাখি, দোয়েল পাখি নিয়ে আমি একটি রিপোর্ট করলাম। তারা নাকি একটি এলাকায় তাদের জনসংখ্যা, তাদের সংখ্যা যদি একটা নির্দিষ্ট সংখ্যাকে অতিক্রম করে, তাহলে তারা ওই পরিবেশ থেকে অন্য জায়গায় চলে যায়। অর্থাৎ তাদেরও একটা হিসাব কিতাব আছে, স্বাস্থ্য রক্ষার জন্য, পরিবেশ রক্ষার জন্য এখানে কয়টা দোয়েল পাখি থাকবে তাদের একটি, অর্থাৎ খাবারের উপর বোধ নির্ভর করছে তাদের। এই খাবারগুলো যদি আমরা দিতে না পারি, কাককে যদি আমরা বাঁচিয়ে রাখতে না পারি, তাহলে নোংরা দ্রব্যগুলো খাবে কে? কাক তো আমাদের এই জীবনকে রক্ষা করার জন্য সেখানে অবদান রাখছে। সুতরাং পশু পাখি এদেরকে বাঁচিয়ে রাখা আমাদের দায়িত্ব এবং পুরো পরিবেশকে বাঁচিয়ে রাখা আমাদের দায়িত্ব। পরিচ্ছন্ন পরিবেশ রাখতে হলে জনসংখ্যার দিকে খেয়াল রাখতে হবে। আমি ইচ্ছামতো জনসংখ্যা প্রডিউস করব এবং তাদেরকে বললো যে বাইরে যাও, টাকা আনো, ডলার নিয়ে আসো, তুমি মরে যাও, কিচ্ছু আসে যায় না। অ্যাক্সিডেন্টে মরো আর সমুদ্রে ডুবে মরে যাও, আমার দেশে আমার কিছু আসে যায় না। এই জাতীয় মানসিকতা আমাদের পরিহার করতে হবে এবং জনসংখ্যাকে নিয়ন্ত্রণে অবশ্যই আনতে হবে। ইচ্ছা মতো জনসংখ্যা বাড়বে, তাদেরকে খাওয়াতে তো পারবেন না, পরিবেশের আর কি আমরা রক্ষা করতে পারবো, স্বাস্থ্য রক্ষা করতে পারবো, ইত্যাদি ইত্যাদি। এইসব কমিটমেন্ট গুলো আলোচনার মধ্যে সীমাবদ্ধ থাকবে। প্র্যাকটিক্যালি কিন্তু যারা ক্ষমতায় থাকেন তাদেরকে নিশ্চিতভাবে যদি এখানে বলিষ্ঠ পদক্ষেপ তারা নিতে না পারেন, তাহলে এই সব দিবস উদযাপন ব্যর্থ হয়ে যাবে। তবে আমাদের মধ্যে যারা দায়িত্বশীল, যেমন এখানে আহরণ একটি উদ্যোগ নিয়েছেন, সেই হিসাবে বিভিন্ন সংগঠন থেকে যদি বলিষ্ঠভাবে উদ্যোগ নেওয়া হয়, তাহলে সরকার হয়তো বাধ্য হবে এবং চিন্তা করবে। আজকের এই আয়োজনের জন্য যারা এখানে উপস্থিত আছেন এবং যারা আয়োজন করেছেন, তাদের সবাইকে আমি ধন্যবাদ জ্ঞাপন করে, এবং আমার বক্তব্যের মধ্যে যদি আপনাদের মনোপুত হয় না এমন কোনো বক্তব্য থাকে, কি করবেন, আমাকে ক্ষমা করা ছাড়া আর কোনো উপায় নেই। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকে। এখন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিদ্যা বিভাগ এর চেয়ারম্যান প্রফেসর ডক্টর মোহাম্মদ মাহবুব মোর্শেদকে অনুরোধ করছি আমাদের সামনে বক্তৃতা পেশ করার জন্য। সবাইকে সালাম। আমার কথা শোনা যাচ্ছে? জি স্যার। জি, আমি অত্যন্ত চমৎকার ভাবে শুনছিলাম আমার স্যারের কথা। তো এগুলো আসলে কোনো ফর্মাল বক্তব্য নয়, স্যারের মনের অনুভূতি গুলো স্যার চমৎকার ভাবে এগুলো পেশ করেছেন। এগুলো কোনো রাজনৈতিক নয়, কোনো আহ ইয়ে নয়, এগুলো সম্পূর্ণভাবে স্যারের যে অনুভূতি, পরিবেশ সম্পর্কে স্যারের যে কনসার্ন। পাশাপাশি আমি আমার পূর্ববর্তী বক্তা জনাব প্রফেসর ডক্টর আব্দুল্লাহ আল মাহবুব, যিনি আসলে আজকের দিবসের প্রেক্ষাপট সবই বলে দিয়েছেন, আমি আর সেই বিষয়ে যে সময় নষ্ট করবো না। আমারও কিছু আজকে সকালে দুটো অনুষ্ঠান হয়েছে পরিবেশ দিবসকে সামনে রেখে। তো সেখানে এক ধরনের কথা বলেছি, কিন্তু এখানে আসলে মনের কথা বলতে হবে। মানে এখানে কোনো এখানে যারা আসছেন
আমি আহরণের যে মূল লক্ষ্য উদ্দেশ্য এগুলো শুনলাম, বাচ্চাদের কথাবার্তাগুলো শুনলাম। এখানে সবাই প্রাণ খুলে কথা বলছে। এর আগে যত কথা বলেছি দিনের বেলা সবগুলোতে একটু লিমিটেশন ছিল, কারণ সেগুলো ভিন্ন ভিন্ন এক একটা সোসাইটিতে বক্তব্য রেখেছি। যাক, মনের কথা বললার এই সুযোগ পাওয়ার জন্য আমি আহরণকে ধন্যবাদ জানাই। আহ, আসলে বাংলাদেশ একটা খুব ছোট একটা দেশ। দেশের ভূমি নিয়ে যে যে কথা বলি, তাহলে বলতে হবে যে আমাদের জমির এত সহ্য ক্ষমতা, আমাদের ল্যান্ডের এত সহ্য ক্ষমতা পৃথিবীর কোথাও মানে যে ভূমির উপরে এত চাপ, এত কনফ্লিক্টিং ইন্টারেস্ট, ডিমান্ড পৃথিবীর আর কোনো দেশে নাই। সবাই চায় জমি। এবং আমি সবাই নিশ্চয়ই দেখেছেন আজকের যে পত্রিকায় আমাদের একজন সাবেক পুলিশ কর্মকর্তা, শীর্ষ পুলিশ কর্মকর্তা, ওনার কাছে ব্যাপারটা দেখে মনে হচ্ছে সারা বাংলাদেশেই উনি ভূমি কিনে ফেলতে চায়। অনেকগুলো জেলাতেই ওনার ভূমি আবিষ্কার হচ্ছে, ভূমির মালিকানা। অর্থাৎ ভূমিটা যে একটা স্ট্যাটাস, এটাও প্রমাণ করে দিল। হ্যাঁ, যার যত ভূমি সে তত বেশি স্ট্যাটাসের অধিকারী। তো স্যার ভাড়া বাসায় থাকেন, বিশ্ববিদ্যালয়ে চাকরি করেছেন, এখনো ভাড়া বাসায় থাকেন, এটা তো খুব তেমন হয়ে গেল। স্যার তো একটা ভূমির মালিক হওয়ার দরকার ছিল, একটা একটা অ্যাপার্টমেন্টের মালিক হওয়ার দরকার ছিল। আমার নিজেরও ভূমি ওইরকম ভাবে নাই শহরাঞ্চলে। আমরাও সাধারণ মানুষ, বিশ্ববিদ্যালয়ে পড়াই। আহ, যারা একাধিক প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে পড়ে তাদের তো পেশা করি আছে, কিন্তু আমাদের এরকম নাই। তো আমাদের স্ট্যাটাসের যেহেতু ভূমি নাই, স্ট্যাটাসও নাই। তো আসলে আমি একটু ভূমি সংক্রান্ত, দেখেন আমাদের ভূমির কত বহুমুখী চাহিদা। মানুষ বাড়ছে, স্যার বললেন যে মানুষ বাড়ছে, মানুষকে আমরা ঠেলে দূরে বিদেশে রিস্কের মধ্যে ফেলে দিচ্ছি, তাতে আমাদের মাথা ব্যথা নাই। কারণ মানুষ এখান থেকে ঠেলতে পারলেই কমে যায়। কিন্তু আমি ঠেলতেছি, কিন্তু আরেক দেশে মানুষ 2 লক্ষ মানুষ এসে আমার দেশ দখল করে বসে আছে। এমনি আমার জমি নাই, আমার জমি এসে আরেক দেশের নাগরিকরা এসে বসে আছে। যাই হোক, আমাদের দেশের নেতৃবৃন্দ, প্রধানমন্ত্রী তাদেরকে আশ্রয় দিয়েছেন, কিন্তু তারা আমাদের দেশের একটা অংশের ভূমির কিন্তু 12টা বাজিয়ে ফেলেছে, পরিবেশের 12টা বাজিয়ে ফেলেছে। তো এই মানুষগুলোকে জায়গা দেওয়ার জন্য জমি দরকার। জমি দরকার আমাদের কৃষির। এখন নানামুখী বহুমুখী কৃষির কিন্তু ডিমান্ড এসেছে। সারা দেশ জুড়ে যে মনোরাইজ কাল্টিভেশন, আমরা দেখি প্রায় ভারত পেঁয়াজ বন্ধ করে দেয়। তো এখন এই যে পেঁয়াজ বন্ধ করে দেয়, এখন আমাদের তো পেঁয়াজের উৎপাদন বাড়াতে হবে, আমাদের নিজের দেশে বাড়াতে হবে। এখন সরিষার তেল, অনেকে স্বাস্থ্য সচেতনতার কারণে সরিষার তেল খেতে চান, সরিষার তেল কেনা বাড়িয়ে দিয়েছেন, সয়াবিন কমিয়ে দিয়েছেন। সরিষার উৎপাদনও তো আমাদের বাড়াতে হবে। এভাবে আমাদের অনেক ফল ফসলের উৎপাদন কিন্তু বাড়াতে হবে, কৃষিতে একটা বহুমুখিতা আনতে হবে। সেই জন্য জমি দরকার। জমি দরকার আমাদের আবাসন ব্যবসায়ীদের দাবি মেটাতে হলে। তারা জমি চায়, নগর বন্দরে সব জায়গায় জমি চায়, হাইরেজ বিল্ডিং করতে চায়, নিচু ভূমিগুলো সব ভরাট করে ফেলতে চায়, কারণ তাদের একটা বড় ব্যবসা। তারা এই ব্যবসায় কেন পিছিয়ে থাকবে? তাদের জমি দরকার, জমি চায়। জমি লাগবে আমাদের শিল্পপতিদের। শিল্পপতিদের তো কর্মসংস্থানের জন্য হলেও শিল্প কারখানার ডিমান্ড আছে, কাজে তাদেরকে জমি দিতে হবে। জমি দিতে হবে রাস্তাঘাটের সম্প্রসারণের জন্য, সেখানে জমি লাগবে। আমাদের যে নদী ভাঙনের কবলিত যে মানুষগুলো, তাদেরকে যদি আমরা কি করতে চাই, তাদেরকে তো সেটেলিং করার জন্য, পুনর্বাসনের জন্য সরকারের জমি চাই, জমি লাগবে। তারপরে শহর নগর বন্দর গুলোর যে আরবান স্পেস, সে আরবানের গ্রিন স্পেস, ব্লু স্পেস অর্থাৎ সবুজ অংশ, তারপর ওয়েটল্যান্ড, এগুলো বাড়ানোর জন্য জমি লাগবে। নতুন জেলায় জেলায় বিশ্ববিদ্যালয়ের ঘোষণা এসেছে, তো সেহেতু জেলায় জেলায় বিশ্ববিদ্যালয় করতে হলে জমি লাগবে। জমি লাগবে পুলিশের, জমি লাগবে বিডিআর এর, বিজিবির, জমি লাগবে সামরিক বাহিনীর। সবার জমি চায়, তাহলে জমি আসবে কোত্থেকে? ওইদিকে কিন্তু নদীর পাড় ভাঙছে। আবার বলা হচ্ছে যে 17% যদি জলবায়ুর পরিবর্তনের কারণে আমাদের দেশে 17 ভাগ ভূমি ডুবে যাবে। এই যে একটা ক্রিটিক্যাল একটা পরিস্থিতির মধ্যে আমরা এসে দাঁড়িয়েছি, এ থেকে আমাদের মুক্তি কোথায়? আমাদের তো এটা ভাবতে হবে যে জমিকে রেস্টোরেশনের কথা বলা হয়েছে, তো এখন জমি তো রেস্টোর করতে হবে। একজন কি একাধিক প্লটের মালিক হয়ে যাবে? একাধিক স্বামী, এমপি ওয়াইফ এমপি দুজনকেই জমি দিবেন, প্লট দিবেন?
নাকি সাধারণ মানুষের কথাও আমরা ভাববো? তাহলে এই বিষয়গুলো আমাদের কিন্তু একটা জটিল প্রশ্নের মধ্যে আমাদেরকে এনে দাঁড় করিয়ে দিয়েছে। কিভাবে আমরা এই বিষয়গুলো মিট আপ করবো, এটা আমাদের এখন চিন্তা করার সময় এসেছে। জমির কোয়ান্টিটি কমে যাচ্ছে, জমির কোয়ালিটিও কমে ডিক্রিজ করছে। কোয়ালিটি কোয়ান্টিটি দুটোই আমাদের কিন্তু দিন দিন কমে যাচ্ছে। তো এখন এই পরিস্থিতিতে আমাদের তো কিছু করার সময় এসছে। প্রেসার দেওয়া পলিসিগত বিষয়গুলো, যে আজকে সকালে বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর সহ যারা ছিলেন উপস্থিত বিশ্ব পরিবেশ দিবস, একটা অনুরোধ করেছে যে বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আমি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় একটা ইউনিক ল্যান্ডস্কেপ সেটিং আছে, যেটা আমাদের বাংলাদেশের অন্যান্য কোথাও একটা পাওয়া যায় না। এত চমৎকার হিল, প্লেইনল্যান্ড, ভ্যালি, তারপর গ্রিনের যে একটা কম্বিনেশন, এটা ইউনিক। তো বিশ্ববিদ্যালয়ের কর্তা ব্যক্তিদের অনুরোধ করেছি, যেখানে সেখানে যেন তেন করে ভবন টবন করে ফেলবেন না স্যার, অনুরোধ আপনাদের কাছে। দয়া করে মাস্টার প্ল্যান করে, পরিবেশকে রক্ষা করে, সবুজকে রক্ষা করে, পাহাড়কে রক্ষা করে, কিভাবে হরাইজন্টালি এক্সপান্ড না করে ভার্টিক্যালি এক্সপান্ড করে আমাদেরকে কতটুকু অ্যাডজাস্ট করা যায়, সবুজকে কতটুকু রক্ষা করা যায়। আমরা তো কিছুদিন আগে এই যে পরিবেশ দূষণের বিরাট একটা শাস্তি কিন্তু আমাদের অলরেডি শুরু হয়ে গেছে, পেনাল্টি আমাদের দিতে হচ্ছে। এই যে হিট ওয়েভ আসছে, সবাই বলছে যে এই হিট ওয়েভ জন্য আমরা দায়ী, তাপমাত্রা বাড়ানোর জন্য আমরা দায়ী, সবুজ নষ্ট করে ফেলেছি, মাইক্রো ক্লাইমেট নষ্ট করে ফেলেছি, এই গাছপালা কেটে, তারপর ওয়েটল্যান্ড গুলো সব ভরাট করে ফেলে মাইক্রো ক্লাইমেট সব নষ্ট করে ফেলেছি। তাহলে আর কত পিছনে গেলে, কত দেয়ালে পিঠ ঠেকলে আমরা আমাদের সময়ের উপযোগী সিদ্ধান্তগুলো নেব, এটা আমাদের মনে হয় ভাবার সময় এসেছে। সরকারি বেসরকারি অনেক প্রকল্পে কিন্তু অনেক জমি নষ্ট করে ফেলি আমরা, আননেসেসারি অনেক ল্যান্ডের ওয়েস্টেজ হয়। এই ল্যান্ডের ওয়েস্টেজ গুলো আমাদের কিভাবে ঠেকানো যায়, আমার মনে হয় এটা নিয়ে আমাদের এখন কথা বলা দরকার। আমরা ল্যান্ডের কোয়ালিটি কোয়ান্টিটি দুটোই কিভাবে আবার ফিরে আনতে পারি, এই দুটোরই ফলাফল হিসেবে, পরিণতি হিসেবে এই যে উত্তরবঙ্গের ডেজার্টিফিকেশন এবং দেশের বিভিন্ন অংশ করার যে লক্ষণ দেখা দিচ্ছে। তো এইটা মনে হয় আমাদের করণীয় কি করা উচিত, হোয়াট টু ডু, আমাদের করণীয় কি, পলিসি লেভেলে সরকারকে কিভাবে, বিভিন্ন মহলকে চাপ দিতে পারি, রাজনৈতিক ব্যক্তিত্বদেরকে কিভাবে বিষয়টি বোঝানো যায়। আমার মনে হয় এই বিষয়টা ভাবার সময় এসেছে। এবং এ থেকে আমাদের বাঁচতে হলে এখনই মনে হয় করার সময় আসছে, আর মনে হয় পিছানোর সুযোগ নেই। তো আমি এই কথাগুলো বললাম, আমরা সবাই এখন এই বিষয়গুলো কিভাবে আমরা সলিউশনে, আমাদের দেশের প্রেক্ষাপটে সলিউশন পেতে পারি, সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করা আমাদের সময় এসেছে। তো আমি আর স্যার, সম্মানিত স্যারকে আমি আমার অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই। স্যারের কাছ থেকে অনেক খুব মনোমুগ্ধকর কথা শুনলাম। ক্যাম্পাসে আমরা, আমার ওয়াইফ ক্যাম্পাস থেকে যেতে চান না কোথাও, এত ভাড়া কাটে তাও যেতে চান না, একমাত্র সবুজের কারণে, এই পাখির পাখির ডাকের এই একটা অজানা আকর্ষণ। সুতরাং এই আকর্ষণ আমরা হয়তো ভোগ করছি, কিন্তু আমার পরের প্রজন্ম কি করবে, তারা, তাদের ভাগ্যে কি আছে, আমরা তাদের নিয়ে খুবই উদ্বিগ্ন স্যার। তো সবাইকে আমি ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকে। এবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জামাল নজরুল ইসলাম গণিত ও ভৌত বিজ্ঞান গবেষণা কেন্দ্রের ডেপুটি রেজিস্ট্রার শরীফ মাহমুদ সিদ্দিকী স্যারকে বক্তৃতা দিতে আহ্বান করছি। শরীফ মাহমুদ সিদ্দিকী স্যার, আপনি কি আমাদের কথা শুনতে পাচ্ছেন?
স্যারের সাথে না যোগাযোগ থাকলে করতে পারছি না। আরেকজনকে দিয়ে দেন। অন্য 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 কাউকে দেন, অন্য স্যারদেরকে দেন, আসতে বলবেন আর কি। এবার চট্টগ্রাম ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির প্রফেসর ডক্টর আসিফ ইকবাল স্যারকে অনুরোধ করছি বক্তৃতা দেওয়ার জন্য। ধন্যবাদ। অনুষ্ঠানের আজকে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আয়োজিত আজকের এই আহরণ পাঠক সভার সম্মানিত প্রধান অতিথি, সম্মানিত আয়োজক এবং সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ এবং অবশ্যই যারা শিশু কিশোররা আজকে যারা উপস্থাপন করলো, সবার প্রতি আমার শ্রদ্ধা এবং ভালোবাসা দিয়ে শুরু করছি। আমার পূর্ববর্তী সকল বিজ্ঞজনেরা অনেক সুন্দর সুন্দর কথা বলে গেছেন, আমি আসলে মুগ্ধ হয়ে শুনছিলাম। বিশেষ স্যার যখন কথা বলছিলেন এভাবে মন খোলা ভাবে কেউ কোনো কিছু তোয়াক্কা না করে বোধহয় শিক্ষকদেরই কথা বলা সম্ভব। অন্যরা সকলে কোনো না কোনো ভাবে স্বার্থের কথা চিন্তা করেন। স্যারের প্রতি অসংখ্য শ্রদ্ধা। এখন আসলে আমি খুব বেশি সময় নেব না, আমি শোনার ব্যাপারে আগ্রহী বেশি, আমি নিজেও এখনো শিখছি। তবে এ কথা তো অস্বীকার করার উপায় নেই যে এখন আমাদের পুরো বিশ্বটাই ভয়াবহ পরিবেশ দূষণের কবলে পড়েছে এবং আমাদের কোটি কোটি মানুষ এখন আসলে শঙ্কার মধ্যে আছে। এখন আমাদের জলে বিষ, বাতাসে আতঙ্ক, মাটিতে ত্রাস, মানে এক এক কোন দিকে যাব, কোথায় যাব? আমি মাটির মধ্যে বলছি ইনসেকটিসাইড, পেস্টিসাইড, বায়ুতে ঢাকা শহর একেবারে বাতাসের মধ্যে আমাদের এয়ার ইন্ডেক্সের কথা আমাদের পূর্ববর্তী বক্তা বলে গেছেন, পানির কথা তো নাই বললেন। কিন্তু একটা স্ট্যাটিস্টিক্স আমি যতটুকু জানি, খুব সম্ভবত গত 6 দশকের মধ্যে আমরা প্রায় খুব সম্ভবত 80টিরও বেশি প্রজাতির প্রাণী বোধহয় নিশ্চিহ্ন হয়ে গেছে আমাদের। আর গাছপালার কথা তো শত শত প্রজাতি আর কি বিলুপ্ত হয়ে গেছে আমাদের এই এই পরিবেশ দূষণ এবং জলবায়ু পরিবর্তনের কারণে। আমাদের আমরা আমরা ইকোনমিক্যালি অনেক ইমপ্রুভ করেছে, আমরা অর্থনৈতিক উন্নতি হয়েছে, কিন্তু এই অর্থনৈতিক উন্নয়নের মূল্য হিসেবে আমরা বোধহয় বাতাসে প্রতি বছর প্রায় 22-23 কোটি টন কার্বন মনোক্সাইড গ্যাস ছাড়ছি বা বায়ুমণ্ডলে ছেড়ে দিচ্ছি। শুধু কার্বন মনোক্সাইড না, কার্বন মনোক্সাইড আছে, কার্বন ডাই অক্সাইড আছে, সালফার ডাই অক্সাইড আছে, নাইট্রাস অক্সাইড আছে। এগুলো গিয়ে আমাদের বায়ুমণ্ডলের উপরের স্তরে গিয়ে জমা হচ্ছে, বৃষ্টি হচ্ছে, অ্যাসিড বৃষ্টি হচ্ছে। আগে যেগুলো আমাদের বাবা মার কাছে শুনেছিলাম যে দাদা দাদিরা বাবা মারা ছাদে কলসির মধ্যে বৃষ্টির পানি সংরক্ষণ করতো বিশুদ্ধ পানি হিসেবে, এখন সেই পানিগুলোতে তো অ্যাসিড আছে, অ্যাসিড বর্ষণ করে আমার অরণ্যে ইম্প্যাক্ট করছে, খাদ্যশস্যকে বিষাক্ত করছে। দ্রুত গতিতে আমাদের এই অরণ্যগুলো, বনগুলো নষ্ট হয়ে যাচ্ছে। আমি কেন বলছি, গত বছর প্রতি বছরই একটা নাসা স্পেস অ্যাপ চ্যালেঞ্জ নামের একটা প্রতিযোগিতা হয় এবং আমার দুটো দল, আমার প্রতি বছরই আমার কোনো দল আমার বিশ্ববিদ্যালয় থেকে সেখানে অংশগ্রহণ করে এবং প্রায় রিজিয়নাল চ্যাম্পিয়ন হয়ে আসে। গতবার যারা চ্যাম্পিয়ন হলো 2023-এর ডিসেম্বরে যারা চ্যাম্পিয়ন হয়ে আসলো, তাদেরই একটা প্রজেক্ট ছিল মানে গ্রিন কাভার যে নষ্ট হয়ে যাচ্ছে, নাসার ডেটা থেকে নিয়ে মেশিন লার্নিং এর মাধ্যমে সেটা ডিটেক্ট করা, এবং ওটার যে রেজাল্ট এসছে সেটা দেখে আমি প্রথমে ভেবেছি ওদের নিশ্চয়ই কোনো ভুল হচ্ছে, অ্যালগোরিদমের ভুল বা কিছু ভুল। পরে তথ্য মিলিয়ে দেখলাম সাংঘাতিক অবস্থা। সারা বিশ্বে এখন 80% হলো গ্রীষ্মমণ্ডলীয় অরণ্য, এর মধ্যে প্রতি মিনিটে আমরা 21 হেক্টর কৃষিযোগ্য জমি আমাদের বন্ধা হয়ে যাচ্ছে। প্রতি বছর এভাবে প্রায় 75 লক্ষ হেক্টর জমি মানে ইয়ে হয়ে যাচ্ছে, ডেজার্ট হয়ে যাচ্ছে, মরুভূমি হয়ে যাচ্ছে। আর এরকম তথ্য যেমন প্রতি মিনিটে 50 হেক্টর উর্বর জমি আমাদের অর্থনৈতিক উন্নতি, প্রযুক্তিগত উন্নতি, সবগুলো আমরা শস্য রক্ষার জন্য নানা ধরনের কীটনাশক ওষুধ তৈরি করছি, প্রয়োগ করছি। যতই বলি না কেন যে এগুলো শরীরের জন্য নিরাপদ, কিছু না কিছু ইম্প্যাক্ট তো আছে। আজকের দিনে আমরা ফল ফ্রুট খাই, পেঁপে কাটতে ভিতরে বিচিও পাই না যে বিচি লাগাবো।
হাইব্রিডাইজেশন হয়ে গেছে। এটা হয়তো ব্যবসায়িক অন্য কিছু আছে, কিন্তু পরিবেশের ক্ষেত্রে কি পরিমাণে ইম্প্যাক্ট করছে দেখি। এই আমাদের এই দূষিত ফল, দূষিত শস্য খেয়ে আমরা নানা ধরনের জটিল এবং কঠিন রোগে আমাদের শরীরে দানা বাঁধছে, যেটা কিনা ওই জ্বর কিংবা অন্য কোনো অসুখের মতো ইমিডিয়েটলি ভিজিবল না। এটা জেনারেশনের মাধ্যমে হয়তো প্রায় 10, 15, 20 বছর পরে গিয়ে এটার ইম্প্যাক্ট আমরা বুঝতে পারছি। আমাদের পরিবেশ দূষণের জন্য আমি একটা তথ্য পেয়েছি, প্রায় 80% নিত্য নতুন রোগের সৃষ্টি হচ্ছে। যতগুলো আছে তার মধ্যে 80% হচ্ছে পরিবেশ দূষণের কারণে। আর এই যে একটু আগে আমার সম্মানিত একজন বিজ্ঞ বক্তব্য বলে গেলেন প্রফেসর সাহেব, যে মেরু অঞ্চলের আমাদের যেগুলো আছে সেখানে আমাদের যে ওয়াটার লেভেল বেড়ে যাচ্ছে, বরফ গলে পানি হচ্ছে, সেই পানির কারণে আমাদের বাংলাদেশের বেশ কিছু অংশ তলিয়ে যাবে আগামী কয়েক বছরের মধ্যে। মালয়েশিয়াতে সবাই বলছে গিয়ে বেড়ায় আসা, কয়েক বছর পর মালয়েশিয়া পাওয়া যাবে, মালদ্বীপ পাওয়া যাবে না, পানি নিচে চলে যাবে। তো এগুলো সবই তো পরিবেশ দূষণের ইম্প্যাক্ট, সবই তো পরিবেশের ইম্প্যাক্ট। আমরা শুধু পরিবেশ থেকে, প্রকৃতি থেকে নিয়েই যাচ্ছি, বিনিময়ে কিছু দিচ্ছি না। প্রকৃতি এখন তার প্রতিশোধ নেওয়া শুরু করেছে। আমাদের নদীতে, সমুদ্রের জলাশয়ে মাছের সংখ্যা কমছে। আমরা মাছ চাষ করে যে মাছগুলো পাচ্ছি সেগুলো হচ্ছে মনোসেক্স তেলাপিয়া চাষ করা। আমাদের ন্যাচারাল বাংলাদেশে যে সুস্বাদু পানির মাছগুলো ছিল সেগুলো কমে যাচ্ছে। তো এভাবে আসলে আমরা একটা ডিজাস্টারের দিকে, আমরা একটা বিশাল একটা মানে কোলাপসের দিকে এগিয়ে যাচ্ছি। আর আমরা তো, স্যাররা বলেছেন, আমরা মোটেও ধনী দেশ নই, আমাদের অর্থ সংকট আছে। সো আমরা যখন কোলাপসের দিকে যাব, আমাদের আসলে নিজেদের রক্ষা করার জন্য আমাদের সেই পরিমাণের সম্পদ নেই যে আমরা অন্য কিছুর মাধ্যমে কিছু তৈরি করে বা কোনো কিছু করে যেতে পারবো। এরকম আমাদের পক্ষে খুব খুব কঠিন হয়ে যাবে। আমরা একটা পরিসংখ্যানের কথা বলি, যে বিশ্ব ব্যাংকের একটা পরিসংখ্যান বাংলাদেশের ক্ষেত্রে এশিয়া দেশগুলোর মধ্যে তুলনা করতে গিয়ে একটা প্রতিবেদনে বলা হয়েছে যে পরিবেশ দূষণজনিত কারণে বাংলাদেশের যেখানে 28% মৃত্যু হয়, সেখানে মালদ্বীপের মতো একটা ছোট্ট দ্বীপ রাষ্ট্র, তার হার হচ্ছে 11.5%। ভারত এত বড়, বাংলাদেশের কয়েক গুণ বড় একটা দেশ, সেখানেও এটা হচ্ছে 26.5% পরিবেশ দূষণজনিত মৃত্যুর হার। তো অবশ্যই জলবায়ু পরিবর্তনের দিক থেকে আমরা নিশ্চিতভাবে অত্যন্ত ঝুঁকিপূর্ণ দেশ হিসেবে আছি, এবং পরিবেশ সুরক্ষায় আমাদের অবস্থান খুবই দুর্বল। একদিকে জলবায়ু পরিবর্তনের জন্য পরিবেশ দূষণ হচ্ছে, আমরা নিজেরাও পরিবেশ দূষণ করছি, বড় বড় কথা বলছি, আলোচনা করছি, আমাদের সম্মানিত পলিসি মেকাররা তারা প্রত্যেকবারই নতুন নতুন কমিটমেন্ট করছেন, কিন্তু ওনারা হয়তো মানে এখন হয়তো আর ওগুলো আহ, পাত্তাও দিচ্ছে না। আসলে কমিটমেন্ট করেছি করেছি হয়ে গেছে, বলা গেছে আগের বছর হয়নি, সামনের বছর হবে। ওনারা, আমরা তো দেখতে পাচ্ছি, শুধু মুরাদপুর দেখলেই বোঝা যায়, আর কিছুতে যেতে হবে না। তো পানি দূষণ হচ্ছে, ওয়াটার ইকোসিস্টেম ক্ষতিগ্রস্ত হচ্ছে, নষ্ট করে ফেলেছি। নদী দূষণ হচ্ছে, আমাদের কর্ণফুলী নদীর অবস্থা খুবই খারাপ। আমি মানে শুধু বাংলাদেশের প্রেক্ষাপটগুলো আলোচনা করছি আর কি। আমাদের পয় নিষ্কাশনের অবস্থা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। বায়ু দূষণের কথা তো আসলেই, ঢাকা শহরেরটা না হয় আর বলে, এখন তার উপরে নতুন করে ভূমি পুনরুদ্ধার আর মরুময়তা করব, ভূমি পুনরুদ্ধার, রুদ্ধ মরুময়তা অর্জন করতে হবে মোদের ধরা সহনশীলতা। এটা এবার বোধহয় আমাদের যে মন্ত্রণালয় থেকে এরকম একটা, ওইটাকে ট্রান্সলেট করে ইংরেজিতে ট্রান্সলেট করে এসছে আর কি, এরকম। তো এখন মানে ঠিক আছে, আমরা মরুভূমি পুনরুদ্ধারকে জমি পুনরুদ্ধারের সাথে মিলিয়ে ফেলছি না। জমি তো পুনরুদ্ধার করা যাবে না, ভূমি অন্তত ল্যান্ড রিস্টোর করতে পারি। এখন আমি শুধু শেষ করতে চাই, এটার কথা হচ্ছে প্রত্যেক জায়গাতে একই কথাই বলি, যে আমরা আমাদের পরবর্তী প্রজন্মের জন্য একটা বাসযোগ্য পৃথিবী, একটা বাসযোগ্য বাংলাদেশ রেখে যেতে পারবো কিনা, যেখানে বুক ভরে শ্বাস নেওয়া যায়। আমেরিকা মতো একটা দেশ, যেখানে নিউ ইয়র্ক, ওয়াশিংটনের মতো অত্যন্ত আরবানাইজড কান্ট্রি, অস্ট্রেলিয়ার মতো একটা বিশাল মহাদেশ, সেখানেও কিন্তু প্রাণ ভরে শ্বাস নেওয়ার মতো ইকোসিস্টেম, মানে পার্ক বা ল্যান্ড তাদের আছে। আমাদের সেই লাক্সারিটা নাই। আমরা 17 কোটি, 18 কোটি, 20 কোটি মানুষ বেড়েই যাচ্ছে, আমার ল্যান্ড এতটুকু। আমি মহাদেশ, মানে দেশের মধ্যে অত্যন্ত ছোট্ট একটা দেশ। এখন আমরা কি করব আমাদের পরবর্তী প্রজন্মের জন্য? আর এটাই একটা প্রশ্ন। আর একটা প্রশ্ন হচ্ছে, আসলে এটা সময়ের দাবি, সেটা হচ্ছে একটা অত্যন্ত বাস্তবসম্মত, সকল স্টেক হোল্ডারের সাথে আলোচনা করে একটা পরিবেশ রক্ষার নীতিমালা করতে হবে, এবং সেই নীতিমালাটা ইমপ্লিমেন্ট করতে হবে। নীতিমালা করে সবাইকে কপি করে প্রিন্ট করে আমরা একটা টাকা পয়সা নিয়ে একটা কমিটি করে নীতিমালা দিয়ে দিচ্ছি, কিন্তু সেই নীতিমালার প্রয়োগ হলো কিনা, এবং সেই নীতিমালা যারা মানছে না তাদের শাস্তি হলো কিনা,
তাদের জেল জরিমানা হলো কিনা এটা আমরা করতে পারছি না। এই আমাদের নতুন যেটা বায়েজিদ লিংক রোড, রাস্তার পাশে দুই ধারে যেভাবে পাহাড় কেটে ফেলা হয়েছে, নিউজে রিপোর্টে বিভিন্ন টিভিতে বিভিন্ন ভাবে রিপোর্ট আসার পরেও কেউ সেখানে হাত দিতে পারছে না। কত ক্ষমতাধর! কক্সবাজারের একেবারে কলাতলির যেগুলো আবাসিক হয়েছে নতুন পাহাড়ি এলাকা, তার ভেতরে চারিপাশে পাহাড় রেখে ভেতরের মাঝখান থেকে ভূমি কেটে সেগুলোকে ডেভেলপার হোক যে জন্য অনেক রকম ব্যবসা, মাটি বিক্রির ব্যবসা, ডেভেলপারের ব্যবসা, জমি বিক্রির ব্যবসা, জমির দলিল বিক্রির ব্যবসা, হয়তো মানে অনেক লোকের মধ্যে জড়িত। এখন উপায়, আমরা শিক্ষক, আমাদের ছেলে মেয়েরা, ছাত্ররা, আমরা একটা ছোট্ট কমিউনিটির মাধ্যমে আহরণ পাঠক সভা করে আলোচনা করে করছি। এটাতে আসলে কাদেরকে আমরা অনুপ্রাণিত করছি, কাদেরকে বা সতর্ক করছি আমি জানি না। আমাদের এই তথ্যগুলো সিটি কর্পোরেশন, সরকারি বেসরকারি প্রতিষ্ঠান, নাগরিক সমাজ সবার কাছে পৌঁছাবে কিনা। যদি পৌঁছায় তাহলে তাদের প্রতি অনুরোধ, তারা যাতে আমাদের পরিবেশ রক্ষায় দয়া করে আরেকটু সচেতন হয়, সবাই জানবে, আরেকটু অনুভব করে যে পরিবেশ ধ্বংস হলে যে বিপর্যয় দেখা যাবে তাতে শুধু আমরা না, ওনারাও এটার জন্য ক্ষতিগ্রস্ত হবেন। কয়েকজন হয়তো থাকবেন যারা বিমানে করে আমেরিকা, অস্ট্রেলিয়া, ইউকে তে বা বিদেশের উন্নত কোনো দেশে পাড়ি জমাবেন, কয়েক বছরের কথা। পরিবেশ দেশ দেখে ইয়ে করবে না, তারা যেখানেই পাবে সেখানেই তারা ক্ষতিগ্রস্ত করবে সেখানকার মানুষকে। আমি আশা করছি একটা সুন্দর পৃথিবী আমরা গড়তে পারবো। আমি আশা করছি আমাদের আজকে যারা কচি কাঁচা কিশোররা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছে তারাও মনে মনে একটা সংকল্প করুক, তাদের ক্ষুদ্র পরিসরে, আমাদের ক্ষুদ্র পরিসর। স্যার যেরকম বললেন শুধু পাখি বাঁচিয়ে রাখার জন্য উনি প্রতিদিন ওনার বারান্দায় কিছু চাল দিয়ে রাখেন, খুব ক্ষুদ্র, কত কেজি, কত কয়েকশো গ্রাম চাল হয়তো, হ্যাঁ এটা তো খুব বেশি কিছু না। একটা গাছ লাগাবো, আমি বিনা কারণে হাঁটতে হাঁটতে একটা গাছ তুলে ছিঁড়ে ফেলে দেব না, এই ধরনের কিছু যদি আমরা করতে পারি, আহরণ যদি আরেকটু বড় হয়, আহরণের এই পাঠক সভার সম্মানিত সদস্যবৃন্দের পরিধি যদি আরেকটু বড় হয়, আশা করি একসময় আমরা হয়তো পরিবেশটাকে ভালো করে তুলতে পারবো। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আপনাদের প্রতি অসংখ্য কৃতজ্ঞতা, আমার সালাম এবং অভিবাদন রইল। আসসালামু আলাইকুম, ধন্যবাদ। হ্যাঁ, হ্যালো হাসান ভাই। বলেন। হ্যাঁ হ্যাঁ ভাই। হ্যাঁ, আমাকে বলছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি বলবো? আমরা বলেন, আপনি বলেন। আচ্ছা, শোনা যাচ্ছে কথা তো না? শুভ সন্ধ্যা। শুভ সন্ধ্যা। বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে অনলাইন আহরণ পাঠক সভার সম্মানিত সভাপতি বিচারপতি খাদেমুল ইসলাম চৌধুরী, প্রধান অতিথি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিদ্যা বিভাগের সম্মানিত সভাপতি প্রফেসর ডক্টর মোহাম্মদ মাহবুব মোর্শেদ, আহরণের নির্বাহী উদ্যোক্তা চৌধুরী হাসানুল করিম, পাঠক, উদ্যোক্তা ও অতিথিবৃন্দ, সবাইকে জানাই আমার প্রীতিময় শুভেচ্ছা। প্রতি বছর 5 জুলাই বিশ্বব্যাপী পরিবেশ সচেতনতার অংশ হিসাবে এই দিবস পালিত হয়ে থাকে। প্রাকৃতিক ভারসাম্য ঠিক রেখে মানুষ যাতে এই পৃথিবীর বুকে অন্যান্য সকল জীবের সাথে
একাত্মতা হয়ে এক সুন্দর পরিবেশে বেঁচে থাকতে পারে, এই পদক্ষেপ গ্রহণ করাই বিশ্ব পরিবেশ দিবসের মূল উদ্দেশ্য। বর্তমানে আবহাওয়া ও জলবায়ু পরিবর্তন যে হারে বৃদ্ধি পাচ্ছে, এর আগে এমন কখনো দেখা যায়নি। প্রতিনিয়ত আমরা এসব বিষয় অনুভব করছি। কয়েকদিন আগে সামাজিক যোগাযোগ মাধ্যমের ফেসবুক পোস্টে একটি লেখা পড়লাম, সেখানে বলা হয়েছে এরকম যে গাছ কেটে নগর গড়লাম, সেই নগরে ফ্লাইওভার বানালাম, ফ্লাইওভারের পিলারের গাছ দিলাম, তারপর লিখে দিলাম গাছ লাগাও পরিবেশ বাঁচাও। এই হচ্ছে আমাদের উন্নয়ন। যা হোক, আমার হাতে 3টি বই আছে। বই 3টি হলো, একটি হচ্ছে আমার দুটো বই, একটা হচ্ছে নক্ষত্র বিষয়ে একটি ছোটদের বই, আরেকটি বই আছে ধূমকেতু, আর আরেকটি বই আমার কাছে একটাই পৃথিবী, এটা হচ্ছে ডক্টর ফারসিন মান্নান লেখা বই। আমি বিশেষ করে এই 3টি বইকে ঘিরে আমি কিছু বক্তব্য পেশ করব। ঋতু পরিক্রমায় আমাদের দ্বারে এসেছে জ্যৈষ্ঠ মাস, বাঙালির জীবনে মধুমাস নামে পরিচিত এই মাস। 11ই জ্যৈষ্ঠ ছিল আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের 125তম জন্মদিন। তাকে স্মরণ করে একটি গানের মাধ্যমে আমি স্মরণ করব। তার একটি গানের বলা হয়েছে যে, রৌদ্রতপ্ত বৈশাখে তুমি চাতকের সাথে চাহ জল, আম কাঁঠালের মধুর গন্ধে জ্যৈষ্ঠে মাথাও তুতল। এই বাংলা বৈশাখ ও জ্যৈষ্ঠ মাসের নাম হয়েছে এই বিশাখা ও জ্যেষ্ঠা নক্ষত্র থেকে। আমরা সবাই নক্ষত্রের সন্তান। প্রখ্যাত জ্যোতির্বিজ্ঞানী কার্ল সাগান বলেছেন, আমাদের ডিএনএ এর মধ্যকার নাইট্রোজেন, দাঁতের ক্যালসিয়াম, রক্তের ভিতরের লোহা ও আপেল পায়ের মধ্যে থাকা কার্বন, এসবই তৈরি হয়েছে নক্ষত্রের বুকে। আমরা সবাই নক্ষত্রের সন্তান। মহাবিশ্বে এইসব নক্ষত্রের অবস্থান আমাদের গ্যালাক্সিতে, যাকে বলা হয় মিল্কওয়ে গ্যালাক্সি, বাংলা বলা হয় ছায়াপথ। ছায়াপথ আমাদের তারার দেশ, যে দেশে রয়েছে কোটি কোটি তারা। এসব কোটি কোটি তারার সাথে আরো রয়েছে গ্রহ, উপগ্রহ, ধূমকেতু, উল্কা। আমাদের সূর্য ছায়াপথের সাধারণ মাপের একটি তারা, পৃথিবী তার নগণ্য গ্রহ, মানুষ তার ক্ষুদ্র বাসিন্দা। কিন্তু এই ক্ষুদ্র বাসিন্দা হয়েও মানুষ মহাবিশ্বের রহস্য উদ্ঘাটনে নিরলস ভাবে কাজ করে চলছে ঠিকই, অন্যদিকে পৃথিবীকে ধ্বংসের মুখে আমরা ঠেলে দিচ্ছি। পৃথিবীর বয়স 450 কোটি বছর। এই সুদীর্ঘকালে পৃথিবীর উপর দিয়ে অনেক ঝড় ঝাপটা বয়ে গেছে, বদলে গেছে পৃথিবীর ভূপ্রকৃতি। বিজ্ঞানীরা বড় সড় রকমের কয়েকটি ঘটনা চিহ্নিত করেছেন। তার মধ্যে একটি হচ্ছে বরফ। শেষ বরফ যুগের অবসান ঘটেছে আজ থেকে 12,000 বছর আগে। আগামী বরফ যুগ একটা ধেয়ে আসছে। দ্বিতীয়, মেগা ভলকানো বা বড় বড় কিছু আগ্নেয়গিরি সক্রিয় হয়ে ওঠার বিষয়। 3, বৈশ্বিক উষ্ণায়ন বা গ্লোবাল ওয়ার্মিং, পৃথিবী ক্রমান্বয়ে গরম হয়ে উঠছে। 4, মহাজাগতিক ঘটনা, মহাকাশ থেকে ধেয়ে আসা কোন জ্যোতিষ্ক, যেমন উল্কা, গ্রহাণু কিংবা ধূমকেতু অথবা এদের অংশ বিশেষ যদি পৃথিবীতে আছড়ে পড়ে, তাহলে ভয়াবহ বিপর্যয়ের সম্মুখীন হবে এই পৃথিবী। আজ থেকে 6.5 কোটি বছর আগে ঠিক এমনই একটি ঘটনায় পৃথিবীর সব ডাইনোসর বিলুপ্ত হয়ে যায়। ভূতাত্ত্বিক মাপকাঠিতে এগুলোকে বলা হয় মহামৃত্যু। এই মহামৃত্যুগুলি বিশ্লেষণ করলে দেখা যায় গড় হিসেবে 6 কোটি বছর পর পর পৃথিবীতে গণবিলুপ্ত ঘটে। আরেকটি মহাবিপদ সংকেত হলো জীববৈচিত্র্য। দ্রুত গতিতে জীববৈচিত্র্য হারিয়ে যাচ্ছে।
এই গতিতে হারালে জীববৈচিত্র্য আর সমতা রাখতে পারবে না। এতে ইকোলজির মারাত্মক ক্ষতি সাধিত হবে এবং মানব প্রজাতি নিশ্চিত ধ্বংসের মুখে পড়বে। এটাকে বিজ্ঞানীরা বলছেন মহাবিলুপ্তি, যেটা আমাদের জন্য অবশ্যই মহাবিপদ সংকেত। এছাড়া বর্তমানে কৃত্রিম বুদ্ধিমত্তা পৃথিবীতে মানুষের হুমকি হয়ে দাঁড়াতে পারে। এরপর মানুষের অত্যাচার তো ক্রমে বেড়ে চলছে। এ প্রসঙ্গে আজ থেকে বহু বছর আগে দ্য লিমিট টু গ্রোথ নামক গ্রন্থে সতর্ক করে দেওয়া হয়েছে এই বলে যে মানব জাতি পৃথিবী নামক গ্রহকে খেয়ে এবং বিষাক্ত করে ধ্বংস ও বিনাশের প্রান্ত সীমানায় নিয়ে যাচ্ছে। আর এই যুগের শ্রেষ্ঠ বিজ্ঞানী স্টিফেন হকিং বলেছেন, পৃথিবীতে মানুষের জীবনের হুমকি ক্রমেই বেড়ে চলছে। মহাপ্রলয়, প্রাকৃতিক দুর্যোগ কিংবা নিউক্লিয়ার যুদ্ধের মতো আশঙ্কা মানুষের জীবনের অপ্রত্যাশিত হুমকির দিকে ঠেলে দিচ্ছে। তাই মহাশূন্য ছাড়া আমি মানব দলের কোনো ভবিষ্যৎ দেখতে পাই না। একথার সূত্র ধরে আমরা বলতে পারি, বাঁচতে হলে, মানুষের অস্তিত্ব টিকিয়ে রাখতে হলে আমাদেরকে নতুন পৃথিবীর সন্ধান করতে হবে। আমাদের কাছে পৃথিবী উত্তরাধিকার সূত্রে পাওয়া একটি বাড়ির মতো। এটি আস্তে আস্তে একদিন পরিত্যক্ত বাড়িতে রূপ নেবে। তখন আমাদের ছেড়ে যেতে হবে পুরনো বাড়ি, গড়তে হবে নতুন আরেকটি। তাই রুশ বিজ্ঞানী কনস্টান্তিন ছিওলস্কোভিস্কি ভালোই বলেছেন, দ্য আর্থ ইজ দ্য কেটেল অফ ম্যানকাইন্ড বাট ওয়ান ডাজ নট লিভ ইন দ্য কেটেল ফরএভার। পৃথিবী হলো মানব জাতির কাছে দোলনা শুরু, তবে দোলনায় চিরকাল বসবাস করা যাবে না। তাহলে আমাদের কি করতে হবে? এর উত্তর খোঁজার জন্য চাই এক্সোপ্ল্যানেট বা বাহ্য গ্রহের সন্ধান। শুধু সন্ধান নয়, তাদের উপস্থিতি নিশ্চিত করা। আশার কথা, এরকম 4100টিরও বেশি এক্সোপ্ল্যানেটের সন্ধান মিলেছে। একটি নক্ষত্র ও এর একটি এক্সোপ্ল্যানেটের নামকরণ করেছি আমরা তথা বাংলাদেশ। নক্ষত্রটির নাম তিমির আর এক্সোপ্ল্যানেটটির নাম তন্দ্রা। নক্ষত্রটি অফিয়াকাস বা সর্পধারী তারামণ্ডলে অবস্থিত। আপাতত আমাদের চেনা জানা জগতে পৃথিবী মানুষের একমাত্র আবাসস্থল। এটাকে রক্ষা করতে হবে। তবে দুঃখের সাথে বলতে হয়, আজকের এই বিশ্বায়নের যুগে, আকাশ সংস্কৃতির যুগে আমরা হারিয়ে ফেলেছি অনেক কিছুই। হারিয়ে ফেলেছি শৌখিন জ্যোতির্বিজ্ঞানীদের তারা চেনার সেই গ্রামীণ জনপদ। এখন আর বৈদ্যুতিক আলোয় তারা চেনা যায় না। হারিয়ে গেছে সেই পূর্ণিমা রাতের বাঁধ ভাঙা চাঁদের হাসি আর তারা ভরা আকাশ। তারপর আমরা গানের সুরে সুরে বলবো, আবার জমবে মেলা বটতলা হাটখোলা, অঘ্রাণ নবান্নের উৎসবে সোনার বাংলা ভরে উঠবে সোনায়, বিশ্ব অবাক চেয়ে রবে। ধন্যবাদ সকলকে। অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকে। এখন চুয়েটের গণিত বিভাগের প্রফেসর ডক্টর উজ্জ্বল কুমার দেব স্যারকে অনুরোধ করছি বক্তৃতা দেওয়ার জন্য। ধন্যবাদ। আহরণ আয়োজিত আজকে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে যে পাঠক সমাবেশ অনলাইনে, আজকের এই সমাবেশের সম্মানিত সভাপতি এবং প্রধান অতিথি এবং অন্যান্য বিশেষ অতিথিবৃন্দ এবং সমবেত সুধী, সবাইকে বিশ্ব পরিবেশ দিবসের শুভেচ্ছা এবং শুভ সন্ধ্যা। আসলে আমি 7টা থেকেই বসে আছি, 2 ঘন্টা ধরে অনুষ্ঠানটা দেখছি এবং অনেক ভালো ভালো কথা আসছে। কিন্তু এহসান ভাই সবাইকে এখানে টাইম লিমিট করে দিয়েছিল 5 মিনিট করে, কিন্তু আমরা সেটার দিকে কেউ লক্ষ্য রাখিনি। তো এটা আসলে কতটুকু ইফেক্টিভ হচ্ছে আমাদের জন্য? আমরা শুধু বসে কথা বলছি, কিন্তু নিজেদের প্রতি আমরা সচেতন নই, পরিবেশের প্রতি কি সচেতন হব? তো যাই হোক, আজকে এমন একটা সময়ে আমরা আলোচনাটা করছি। অ্যাকচুয়ালি গ্লোবাল ওয়ার্মিংটা একটা আর্জেন্ট থ্রেট আমাদের জন্য, এবং আমরা সেটা নিজেরাই অনুভব করছি বাংলাদেশে, যে হিটওয়েভের কথা এখানে বলা হয়েছে। এবং ইউনাইটেড নেশন আমাদের একটা জরিপে দেখাচ্ছে যে পৃথিবীর প্রায় 40% ভূমি ক্ষয়প্রাপ্ত হয়ে গেছে, এবং এর সরাসরি ইফেক্ট আমাদের পৃথিবীর প্রায় অর্ধেক মানুষের উপর পড়েছে। আর
আমরা যদি 2050-এর মধ্যে কোনো জরুরি পদক্ষেপ না নিই, তাহলে পৃথিবীর 75% মানুষ সরাসরি ক্ষতিগ্রস্ত হবে। এটাই। তো এই মুহূর্তে আমাদের যে এসডিজির একটা লক্ষ্য, আহ, সেটা হচ্ছে ভূমি পুনরুদ্ধার, যেটার উপর বেস করে আজকের যে বিশ্ব পরিবেশ দিবসে যেটা স্লোগান, আমাদের ডক্টর আসিফ ইকবাল উনিও বলেছেন, ডক্টর মাহবুব উনিও বলেছেন। সো এই ভূমি পুনরুদ্ধারটা এখন ইম্পর্টেন্ট হয়ে দাঁড়িয়েছে। কিন্তু কয়েকদিন আগে কক্সবাজারের কাছে একটা জায়গায় এরকম ভূমিদস্যুরা যখন ভূমি ধ্বংস করছে, তখন বন বিভাগের এক কর্মকর্তা সেইটি উদ্ধার করতে গিয়েছিলেন। যে এসকাভেটর দিয়ে পাহাড় ধ্বংস করা হচ্ছে, সেটা দিয়েই তাকে চাপা দেওয়া হয়ে তাকে হত্যা করা হয়েছিল। তো আমরা কোন পর্যায়ে আছি যে যে ভূমি, যাকে সরকার ভূমি রক্ষা করার দায়িত্ব দিয়েছে, সে ভূমি রক্ষা করতে গিয়েছে, কিন্তু ভূমিদস্যুরা তাকে চাপা দিয়ে মেরে ফেলেছে। আমি জানি না এটার বিচার এখন কদ্দূর হয়েছে। সো এই যে ভূমি পুনরুদ্ধারের একটা কথা বলা হচ্ছে, সেটার কথাই বললাম। সো আমি ভুটানে গিয়েছিলাম। ভুটান দেশটা দেখে আমার এত ভালো লেগেছে, কল্পনা করার মতো না। এবং একটা আমি শুনেছি ভুটান হচ্ছে কার্বন নিউট্রাল কান্ট্রি, অর্থাৎ তারা যে পরিমাণ কার্বন ইউজ করে, তার চেয়ে বেশি তারা কার্বন টেনে নেয়। কিন্তু আমরা উন্নত বিশ্বগুলোর দিকে তাকালে দেখবো তারা কার্বন পজিটিভ কান্ট্রি। তো বাংলাদেশের একটা সুযোগ ছিল, আমরা সুজলা সুফলা শস্য শ্যামলা বাংলাদেশ বলি, যে আমাদের একটা অন্তত কার্বন নিউট্রাল হওয়ার, নেগেটিভ বা পজিটিভের দরকার নেই, আমরা নিউট্রাল হওয়ার চেষ্টা করতাম। তো আমাদের দেশে আহ আমরা মানুষ বিভিন্নভাবে জন্মদিন উদযাপন করি, কিন্তু ভুটানে দেখা যায় রাজার জন্মদিন উদযাপন করে তারা 1 লক্ষ গাছ লাগিয়ে। তো তাদের যে পলিসি মেকিং, তাদের যে চিন্তাধারা, সেটা সম্পূর্ণ ডিফারেন্ট। আর ভিয়েতনামে আমি কিছুদিন আগে জেনেছি যে ভিয়েতনামে প্রত্যেকটা ছাত্র তাদের আহ মানে ম্যাট্রিক, যেটা আমাদের ম্যাট্রিকুলেশন বা ক্লাস 10 যেটা পরীক্ষায় পাশ করতে হলে, তাকে 18টা গাছ লাগিয়ে এবং সেগুলো একটা নির্দিষ্ট পরিমাণ পর্যন্ত বড় হওয়ার পর তাকে সার্টিফিকেট দেওয়া হয়, মেট্রিক পাশের সার্টিফিকেটটা। সো এই যে পলিসিগুলো সিস্টেমের মধ্যে ইনক্লুড করে নিয়েছে, এটাই। আর আমরা করছি কি, আমাদের কয়েকদিন আগে আমি চুয়েটের সিভিল ইঞ্জিনিয়ারের এক প্রফেসরের সাথে গাড়িতে আস্তে আস্তে আলোচনা করছিলাম। উনি বলছেন যে আহ, যে আমাদের চট্টগ্রামে আর কোনো কিছুতে হাত দেওয়া যাবে না, অর্থাৎ আমরা কি পরিমাণ ধ্বংসলীলায় মেতে উঠছি, আর কোনো জায়গায় আমরা সিআরবি ধ্বংসের আহ একটা পরিকল্পনা করেছিলাম হাসপাতাল করার মাধ্যমে। আর কয়েকদিন আগে যেটা আবার বন্ধ হয়েছে, যে ফ্লাইওভারের একটা রেম নামবে এদিক দিয়ে। সো এইভাবে আমরা আহ ধ্বংস করছি। আর গত কয়েকদিন আগে প্রথম আলোয় যেটা দেখেছি, সুন্দরবনে রিসোর্ট হচ্ছে। চিন্তা করা যায় যে বান্দরবন, রাঙামাটি, কক্সবাজার এগুলো শেষ, সেন্ট মার্টিন শেষ, এখন আমরা সুন্দরবনের, অর্থাৎ কোনো জায়গা আমরা খালি থাকতে দিব না। তো আমরা এই যে ব্যবসায়িক যে মনোবৃত্তি আমাদের, সেটা যদি আমরা আহ কমাতে না পারি, তাহলে এটা এভাবেই আমাদের জায়গাগুলো ধ্বংস হয়ে যাবে। আর সৌদি আরবের কথা এখানে উঠে আসছে, যারা এবার এই যে পরিবেশ দিবসের যে থিমটা তারা উদযাপন করছে, তারা কিন্তু একটা পরিকল্পনা নিয়েছে। তারা অস্ট্রেলিয়া থেকে জাহাজে করে মাটি এনে তারা কিন্তু এখন ফরেস্টেশন বা বনায়ন করার একটা পরিকল্পনা তারা নিয়েছে। তো যাই হোক, বিশ্ব পরিবেশ দিবস যেটা আজকে, তার মূল লক্ষ্য হচ্ছে আমাদের পরিবেশ দূষণের কারণগুলো এবং বাইর করা, এবং দূষণ থেকে কিভাবে বাঁচবো তার উপায়গুলো খুঁজে বের করা। তো বিভিন্ন জায়গায় এই গবেষণাগুলো হচ্ছে। আমরা 1974 সাল থেকেই বিশ্ব পরিবেশ দিবসটি উদযাপন করছি, আজকে প্রায় 50 বছর। তা আমাদের অর্জনটা কি? আমাদের অর্জন, আমরা প্রতি বছরই পরিবেশটাকে ক্ষতি করে যাচ্ছি, এবং দিনকে দিন আমরা আমাদের পরবর্তী যে প্রজন্ম, সেই প্রজন্মের জন্য একটা আহ ভালো না, বরং খারাপ একটা দিন নিয়ে দিয়ে যাচ্ছি তাদেরকে উপহার স্বরূপ। আর এই পরিবেশের ভারসাম্য বিনষ্ট করার জন্য কিন্তু কোনো প্রাণী দায়ী না, আমরাই দায়ী, মানুষ। অতএব আমরাই পারি পুনরায় এটাকে ভারসাম্য ফিরিয়ে এনে এটাকে বাসযোগ্য একটা পৃথিবী করার জন্য। আর এই যে পানি, মাটি এবং বায়ু সহ বিভিন্ন বক্তার কথাই উঠে এসছে, যেগুলা প্রতিনিয়ত আমরা দূষণ করছি, সেগুলাকে রোধ করার সময় এখনই। আর বনভূমির পরিমাণ আমাদের যে কমে যাচ্ছে দিনকে দিন, নদী দূষণ হচ্ছে, মেরু অঞ্চলে যে বরফ গলছে এবং তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে, ইত্যাদি বিষয় নিয়ে আমাদের এই গোটা পৃথিবীর মানব জাতি উদ্বিগ্ন।
ঠিক এই জায়গায় আমাদের আহরণের যে স্লোগান, সেই স্লোগানগুলো ধারণ করা দরকার। শুধু ধারণ করলে হবে না, সেগুলো আমাদের পালন করতে হবে এবং সেগুলো কিভাবে সমাজে বাস্তবায়ন করা যায় সেদিকে আমাদের লক্ষ্য রাখতে হবে। ধন্যবাদ সবাইকে। অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকে। এবারে বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটির উপপরীক্ষা নিয়ন্ত্রক মসউদ-উজ-জামান স্যারকে অনুরোধ করছি বক্তৃতা দেওয়ার জন্য। ধন্যবাদ। দীর্ঘক্ষণ আমি সম্মানিত বক্তাদের বক্তব্য শুনে আসছিলাম। আজ বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আয়োজিত আহরণের এই সভায় সমাজের সভাপতি এবং আমন্ত্রিত অতিথিবৃন্দ সবার প্রতি আমার ঐকান্তিক শ্রদ্ধা এবং সালাম জানিয়ে দু চারটি কথা বলেই আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করব। কারণ আজ অফিস করে এসেছি, আসলে মানসিকভাবে কিছুটা বিমর্ষ আমি বিভিন্ন কারণে। তো যাই হোক, তবুও আমাদের পরিচিত যে চেহারাগুলো দেখতে পাচ্ছি তাদেরকে দেখে আমি কিছুটা মানসিকভাবে স্বস্তি এবং তৃপ্তি পাচ্ছি। তো নিয়ে তো হাজারো বক্তব্য আমরা পড়েছি, শুনেছি, বলেছিও বিভিন্ন সময়। তো আজকে আমাদের রঞ্জিত কুমার দেব স্যার সহ যারা এসছেন সবারই আমার চেনা মুখ। তো এখন রঞ্জিত স্যারের একটি বক্তব্য আমার খুব ভালো লেগেছে যে আমরা বাংলাদেশে শুধু মানুষ বাড়াবো, দেশের বাইরে পাঠাবো এবং টাকা পাঠাবো বাইরে থেকে, তুমি যেভাবে থাকো না কেন তার দায় দায়িত্ব আমার না। এই কথাগুলো স্যারের আমার খুব ভালো লেগেছে। আর সবচেয়ে বড় বিষয় হলো আমরা যা ভাবি একটি দেশকে পরিচালনার জন্য, একটি দেশ, আমরা তো দেশের মানুষ, আমরা যেহেতু এই দেশের মানুষ, এদেশের প্রতি আমাদের কিছু দায় দায়িত্ব রয়েছে এবং সে দায় দায়িত্বের মধ্যে আমি নিজের পরিবেশটাকে, আমার বাসার সামনের পরিবেশটা আমি ঠিক রাখতে পারছি কিনা সেটা আমার সর্বাগ্রে হিসাবে রাখা দরকার। কিন্তু আমরা সেটা করছি না। বিভিন্ন ভাবে আমাদের বাড়ির আশপাশ থেকে শুরু করে নদী নালা খালবিল কেটে, নদী ভরাট করে, নদীকে ছোট করে ফেলে, নদীকে যে প্রশস্ততা থাকে নদীতে, সে প্রশস্ততাকে আমি সংকীর্ণ করে ফেলতেছি। বিভিন্ন ব্যবসায়িক সেন্টার তৈরি করছি নদীর উপর, নদীর পাশে। এসব মিলিয়ে আমরা আমাদের যে সুন্দর পরিবেশ থাকার কথা ছিল, সেই পরিবেশটা বজায় রাখার ক্ষেত্রে আমরা বিভিন্নভাবে বিঘ্ন সৃষ্টি করছি। তো সবকিছু মিলিয়ে আজকের আহরণের এই উদ্যোগকে আমি আন্তরিকভাবে স্বাগত জানাই এবং বিভিন্ন বক্তব্য থেকে যে কথাগুলো উঠে এসেছে যে আমাদের এই আজকের এই আলোচনা সভা বা পাঠক সভার যে আলোচনা, যে বিজ্ঞ বক্তারা যে কথাগুলো বলে যাচ্ছেন সেগুলো সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরে আসছে কিনা। আসলেই সব বিভিন্ন সেন্টারে, বিশেষ করে সরকারি বা বেশি ইন্টারন্যাশনাল পর্যায়ে অনেক ধরনের আলোচনা হয়, কিন্তু আমাদের এই ছোট্ট পরিসরে যে আলোচনাগুলো হচ্ছে তাতেও কিন্তু কম গুরুত্বপূর্ণ কথা উঠে আসেনি। অনেক গুরুত্বপূর্ণ বক্তব্য এখানে এসেছে যেগুলো শ্রবণের মাধ্যমে, এবং এগুলো যদি আমাদের কর্তৃপক্ষ, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যদি ইমপ্লিমেন্ট করে তাহলে নিশ্চয়ই সমাজ, দেশ উপকৃত হবে। আমি আশা করি আমাদের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এগুলো শুনবেন, অথবা ওনাদেরকে শোনানো, ওনাদের কানে পৌঁছানোর জন্য আমাদের একটা উইং তৈরি করতে হবে, যাতে করে আমরা আমাদের কথাগুলো নির্দিষ্ট জায়গায় পৌঁছাতে পারি। সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং শ্রদ্ধা জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আহরণকেও ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকে। এতক্ষণ আমাদের মাঝে বিচারপতি খাদেমুল ইসলাম স্যার উপস্থিত ছিলেন, কিন্তু উনি অসুস্থ বোধ করায় এখন যুক্ত হতে পারছেন না। ওনার দায়িত্ব উনি চৌধুরী আহসানুল করিম স্যারকে দিয়ে গিয়েছেন। এখন আহরণ ভাবধারা ও স্লোগান পরিবেশনা করবেন চৌধুরী আহসানুল করিম স্যার, নির্বাহী উদ্যোক্তা, আহরণ পরিবেশ উন্নয়ন সহ উদ্যোগ।
আমি একটু কনফার্ম যাবো, যেহেতু অনেক সময় হয়ে গেছে। সবাই ধৈর্য হারাইতে বসেছে অনেকে। আহরণ বাদ যেটাকে আমি প্রকাশ করছি, বরফ বলে নাইবা হলে গণ্য, লোক করো না লোকের ক্ষতির জন্য, ভালোবাসো ভালো করো, প্রাণ মনে হয় ভালো, তবে তুমি আলো পাবে, তবে যদি আলো আপন মাঝে আপন ভাবে ধন্য, স্বার্থ মাঝে থাকো না বিরুদ্ধ, লোভের সাথে নিহত করে যুদ্ধ, নিজেদের সাথে যদি বিশ্ব মাঝে করতে পারো গান, নিজেদের তবে করিবে লাভ, তখনই পাবে ত্রাণ, হৃদয়ের মনে তখনই হবে শুদ্ধ। আমাদের কিছু স্লোগান আছে, স্লোগান গুলো মধ্যে থেকে কিছু স্লোগান আমি আজকে পেশ করছি। আহরণ আহরণ, জাগরণ জাগরণ, আহরণ আহরণ আহরণ, জীবন আজীবন, আহরণ আহরণ, আন্দোলন আন্দোলন, শান্তি অন্বেষণ, আহরণ আহরণ, সত্য অন্বেষণ, আহরণ আহরণ, জ্ঞান অন্বেষণ, আহরণ আহরণ, পুষ্টি অন্বেষণ, আহরণ আহরণ, গল্প অন্বেষণ, আহরণ আহরণ, ধর্ম অন্বেষণ, আহরণ আহরণ, সম্প্রীতি অন্বেষণ, আহরণ আহরণ, আহরণ করব আচরণ শিখব, আহরণ করব আজীবন লড়ব, আহরণ করব পরিবেশ গর্ব। জনাব অধিবেশন চৌধুরী সাহেব উপস্থিত থাকলে উনি আহরণ শপথ পাঠ করার কথা ছিল, ওনার অনুপস্থিতিতে আমি আহরণ শপথ পাঠ করছি। আপনারা সবাই আমার সাথে আহ গলা মিলাবেন। আহরণ শপথ। আহরণ শপথ। আমার জ্ঞান আহরণ করবো, জ্ঞান আহরণ করব, আহরণ করব, সুন্দর আচরণ শিখবো, সুন্দর আচরণ সুন্দর শিখব, আচরণ শিখব, করবো, সংস্কৃতি বলব। উন্নত পরিবেশ গড়ব। আমাদের অনুষ্ঠান এখানে শেষ হলো। আচ্ছা, আসসালামু আলাইকুম স্যার। অশেষ শুকরিয়া, ধন্যবাদ, থ্যাংক ইউ।